দর্শক আপনাদের স্বাগতম। গণতন্ত্র, গণমানুষ এবং গণমাধ্যম নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান নিটোল টাটা ৩ গতে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল হুদা। আজ আমরা তথ্য প্রযুক্তির বিকাশ বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করব ২ পর্বে। এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথিরা হলেন ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সৈয়দ আখতার হোসেন এবং কম্পিউটার ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞ মুস্তফা জব্বার। এছাড়া আমাদের সঙ্গে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধি। প্রথমে যারা মুস্তফা জব্বার, আপনার কাছে জিজ্ঞেস করব, বাংলাদেশে যতদিন কম্পিউটারের কথা শোনা গেছে, বাংলাদেশের কম্পিউটার জগতে আপনার উপস্থিতি একেবারে শুরু থেকেই। আমরা কত দূর এগোলাম বাংলাদেশে কম্পিউটার নিয়ে বা কম্পিউটার সায়েন্স নিয়ে বা আইসিটি নিয়ে? ধন্যবাদ। বাংলাদেশে কম্পিউটার আসে 1964 সালে। মোহাম্মদ হানিফুদ্দিন মিয়া নামক এক ভদ্রলোক, তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামে। তার দেশপ্রেমের জন্য আমরা বাংলাদেশে দক্ষিণ এশিয়ার প্রথম কম্পিউটারটা পাই। মূলত এই কম্পিউটারটা পাকিস্তানের লাহোরে যাওয়ার কথা ছিল। লাহোরে এটা যেতে পারেনি, কারণ পাকিস্তানে ওই কম্পিউটার চালানোর মতন একজন মানুষ খুঁজে পাওয়া যায়নি। ডক্টর হানিফুদ্দিন মিয়াকে বলা হয়েছিল যে আপনি পাকিস্তান চলে আসেন এবং কম্পিউটারটা চালাবেন। তিনি বলেছেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না, এবং তিনি যাবেন না বলে কম্পিউটার পাকিস্তান যায়নি, বাংলাদেশে এসছে। সুতরাং হানিফুদ্দিন মিয়ার জন্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম কম্পিউটারের মালিক হয়, এবং সেখান থেকে যে যাত্রাটা শুরু হয়, তিনি আসলে এই দক্ষিণ এশিয়ার প্রথম কম্পিউটার প্রোগ্রামারও। তার বদৌলতে আমরা 64 সাল থেকে 87 সাল পর্যন্ত কম্পিউটারকে ব্যবহৃত হতে দেখেছি। আমার ডান পাশে যিনি বসে আছেন আখতার সাহেব, তার মতন যারা কম্পিউটার বিজ্ঞানী ছিলেন তাদের হাতে। কারণ কম্পিউটার চর্চা করার কাজটা খুব সহজ ছিল না। সাধারণ মানুষ যেমন করে আজকে ডিজিট নিয়ে কাজ করে, সেই অবস্থাটি বিরাজই করতো না। এটা শুধু বাংলাদেশে না, এটা দুনিয়ার সর্বত্রই এই অবস্থাটি বিরাজ করতো। বস্তুত দুনিয়াতে কম্পিউটারের সাধারণ মানুষের সাথে সম্পর্কের সূচনা হয় 76 সালে পার্সোনাল কম্পিউটার আসার পরে, আরও ভালোভাবে 81 সালে, তার চেয়েও সুন্দরভাবে আসে 84 সালে, যখন অ্যাপেল কম্পিউটার ম্যাকিনটশ নামক এক ধরনের কম্পিউটার বাজারে ছাড়ে। এই ম্যাকিনটশ কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য ছিল। একটি বৈশিষ্ট্য ছিল যে এটি যে কেউ ব্যবহার করতে পারে, একটা মাউস থাকলো, একটা পুল ডাউন মেনু থাকলো, এবং সেটি দিয়ে একটি শিশুকে দিয়েও কম্পিউটার ব্যবহার করানো যায়। দ্বিতীয় যে সুবিধাটি ছিল সেটি হচ্ছে ম্যাকিনটশ কম্পিউটার দুনিয়ার প্রথম কম্পিউটার, যে কম্পিউটারের পৃথিবীর যে কোনো ভাষা ব্যবহার করা যেত। বাংলাদেশে আসলে আমরা ওই ভাষা ব্যবহার করার বিষয়টা দিয়ে কম্পিউটার চর্চাটাকে ব্যাপক করতে সক্ষম হই। বাঙালি জাতি যেমন ভাষা আন্দোলন করে এই দেশটাকে স্বাধীন করেছে, আমরা ভাষা দিয়ে প্রথম জনগণের কাছে কম্পিউটার পৌঁছানোর চেষ্টাটা করি। 87 সালে কম্পিউটার ব্যবহার করে একটি বাংলা পত্রিকা প্রকাশ করলাম, এবং সেই থেকে প্রকৃতপক্ষে প্রথম বিপ্লবটা হয় এই প্রকাশনা, মুদ্রণ, পত্রিকা, মিডিয়ার জগৎটাতে। এই মিডিয়ার বিপ্লবটা চলাকালীন সময়ে আমরা একটা বড় ধরনের পরিবর্তন দেখি 96 সালে। আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং সেই সিদ্ধান্তটি হচ্ছে কম্পিউটারের উপর থেকে শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করা। এটির ফলে যেটি হয় সেটি হচ্ছে যে কম্পিউটার সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আসে, প্রায় অর্ধেক দামে নেমে আসে কম্পিউটার। এবং তিনি সেই সময়কালে আরও যে কয়টি কাজ করেছিলেন, তার মধ্যে একটি কাজ হচ্ছে কম্পিউটার শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো, এই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার ব্যবস্থাটাকে আরও অনেক সম্প্রসারিত করা, আসন সংখ্যা বৃদ্ধি করা। 2001 পর্যন্ত তিনি নিরলসভাবে আসলে কাজটা করেছেন। 2001-এর পরে আমাদের কিছুটা স্তিমিত হয়ে যায়, আমরা বিশেষ করে সরকার এই বিষয়টা খুব একটা সচেতন ছিল না। 2008-এ আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, এবং আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি 12ই ডিসেম্বর 2008 ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেন। সেই থেকে 2009 থেকে যদি ধরি, তাহলে বাংলাদেশের কম্পিউটার বা তথ্য প্রযুক্তির স্বর্ণ যুগ হচ্ছে গত এই সময়টা আমরা যেটা অতিক্রম করেছি। তথ্য প্রযুক্তি কেবলমাত্র কম্পিউটার না, তথ্য প্রযুক্তি কেবলমাত্র বাইনারি ডিজিট না, তথ্য প্রযুক্তি এখন গ্রামের অতি সাধারণ মানুষের বিষয়। গ্রামে যেই মেয়েটি এখন সবজির দোকানদারি করে, সেই মেয়েটি মোবাইল ফোনে তার ক্রেতা বিক্রেতার সাথে যোগাযোগ করে, অথবা যেই মানুষটি ঢাকা শহরে দিনমজুরি কাজ করে, সেই মানুষটি তার স্ত্রীর কাছে টাকা পাঠায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে।
আমাদের বিস্ময়করভাবে মোবাইলের সংখ্যা 13 কোটি অতিক্রম করেছে এবং আমরা প্রতিদিন 420 কোটি টাকার উপরে শুধু মোবাইল ফোনে লেনদেন করি এবং এই লেনদেনটা করে অতি সাধারণ মানুষ, একেবারে জীবনের নিম্ন স্তরে যাদেরকে আমরা দেখি। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 5 কোটির উপরে উত্তীর্ণ হয়েছে, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 2 কোটিতে হচ্ছে। সুতরাং এই সূচকগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আমরা এই সময় কতটা এগিয়েছি। ডক্টর আখতার হোসেন, অনেক দিন থেকে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স বিভাগের কথা শুনেছি, কিন্তু মোস্তফা জব্বার বা ওনাদের সময়কার যেসব ব্যক্তিত্ব, এরকম ডেডিকেটেড ডেভেলপমেন্ট ব্যক্তিত্ব আমরা কিন্তু আর বাংলাদেশে দেখি না বা শুনি না। যারা তৈরি হন তারা বাইরে চলে যান হয়তোবা। এটা কেন? সাইফুল ভাই এবং জব্বার ভাইয়ের প্রেক্ষাপট ধরে যদি বলি, বেসিক্যালি যেটা হয়েছে যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ কার্যতভাবে বুয়েটে প্রথম শুরু হয় 90-এর দশকে, এবং 90-এর দশকে শুরুর পরে এই ডিসিপ্লিনে যারা প্রকৃত অর্থে রিসোর্স হিসাবে, শিক্ষক হিসাবে আসেন, ওনারা বিভিন্ন ডিসিপ্লিন থেকে এসেছিলেন। কারণ তার আগে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বলে কোনো একটা যে বিষয় পড়ানো যেতে পারে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, এটা সূচনাই হয় নাই। তো সেই সূচনা লগ্নে যখন বুয়েটের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগটা চালু হয়, সেখানে অধিকাংশ শিক্ষকদের সিংহভাগ এসছেন ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স এই ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন। এবং তথাপি আমাদের তরুণ যারা মেধাবী শিক্ষার্থী আমাদের সামনে আজকে যারা উপবিষ্ট, এই তরুণ মেধাবী শিক্ষার্থীদের একটা অংশ যারা এই বুয়েট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই প্রথম স্তরের দিকে প্রথম যে ব্যাচগুলোতে যারা অধ্যয়ন করেছে, তাদের সিংহভাগই ওই সময়ের যে বাণিজ্যিক প্রেক্ষাপট, বিশ্বায়নের প্রেক্ষাপট, তথ্য প্রযুক্তির জন্ম হয়েছে মাত্র, তথ্য প্রযুক্তি তথা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের মতো একটা ডিসিপ্লিন, তখনও ফেসবুকের জন্ম হয় নাই, তখনও গুগলের জন্ম হয় নাই, তখনও টুইটার, লিঙ্কডইনের জন্ম হয় নাই। এই সময় যে মাইগ্রেশনটা আমরা দেখেছি, হ্যাঁ, আমাদের অনেক মেধাবী প্রকৌশলী যারা খুবই সুনামের সাথে এই সমস্ত প্রতিষ্ঠানে গুগল, মাইক্রোসফট, তারপরে টুইটার, লিঙ্কডইন, ফেসবুকে গেছেন। এইটা আমরা আসলে সত্যিকারের অর্থে আমরা এখনো যুদ্ধ করছি যে আমরা সংখ্যাটাকে বাড়াতে চাই। আমাদের যারা টপ কোয়ালিটি প্রোগ্রামার্স, এই প্রোগ্রামার্সের সংখ্যাটা এতই অপ্রতুল যে আজকে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ যে 2008-এ শুরু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা যে গত সফটওয়্যার টেকনোলজি পার্কের যে উদ্বোধনটা দেখলাম, তার মধ্যে থেকে দেশের যেই তরুণ প্রজন্মকে প্রোগ্রামিং এবং এই তথ্য প্রযুক্তির যে বিভিন্ন বিষয় আছে, সেখানে ফ্রিল্যান্সিং আছে, সেখানে আউটসোর্সিং আছে। সত্যি কথা বলতে যেটা মূল সমস্যা সেটা ছিল হচ্ছে অপ্রতুল সংখ্যা। সেই সংখ্যাটাকে যুদ্ধ করার জন্য কিন্তু সরকার অনেকগুলো প্রকল্পের মধ্যে একটা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে যে টপ আপ আইটি বলে একটা প্রোগ্রাম শুরু হয়েছে এবং সেখানে 10,000 প্রোগ্রামার তৈরি, 20,000 ITES প্রফেশনাল তৈরি। এর পাশাপাশি কিন্তু আপনার সবচাইতে বড় যে সংখ্যার জায়গাটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের প্রতি বছর বাংলাদেশে এখন রিজিওনাল প্রোগ্রামিং কন্টেস্ট হয় এবং এই যে IBM এটাকে ফান্ডিং করে, তো এটা অ্যাসোসিয়েশন অফ কম্পিউটিং মেশিনারিজ, এরা 1948 সাল থেকে যে কার্যক্রম শুরু করেছে, তার আওতায় এই কন্টেস্টে আপনি শুনে অবাক হবেন যে বাংলাদেশে প্রোগ্রামিং কন্টেস্টের মতো একটা অত্যন্ত দুরূহ একটি বিষয়, আমাদের তরুণ প্রজন্মরা প্রতিনিয়ত এই কন্টেস্ট করছে অনলাইনে বসে। এবং আসছে 31শে অক্টোবর যে প্রোগ্রামিং কন্টেস্টটা হবে প্রিলিমিনারি রাউন্ড, সেখানে 800-র অধিক টিম সারা বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করেছে যে তারা এই কন্টেস্টে অংশগ্রহণ করবে। তার ফলে আমরা সংখ্যার দিক থেকে আগের চেয়ে অনেক অনেক বেশি হেলদি হচ্ছে এবং অদূর ভবিষ্যতে আমাদের যে সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধনের দিন সজীব ওয়াজেদ জয়, উনি উপদেষ্টা মহোদয়, উনি যেটা বলেছেন যে আমরা গুগল এবং ফেসবুকের জন্ম দেব, সেই ঘটনাটা বোধহয় আমি এবং আমার জব্বার ভাই এইটা আমরা বোধহয় আমাদের জীবদ্দশে দেখে যাব। এবং আপনার যে আজকে প্রশ্নটা এসছে যে নাই, এই অবস্থার একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। ধন্যবাদ। আমি খায়রুল আলম, আসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছি। আমরা তথ্য প্রযুক্তির দিক থেকে আমরা যথেষ্ট এগিয়ে যাচ্ছি এবং আমাদের সফলতাটা অনেক ঈর্ষণীয় বলা যেতে পারে। কিন্তু এই যে সফলতার যে ব্যাপারটা, এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে অনেকটা শহর কেন্দ্রিক। আমরা যদি একদম গ্রামীণ পর্যায়ে দেখি, যে যদি তুলনামূলকভাবে যদি আমরা ব্যাপারটাকে চিন্তা করি, দেখা যায় যে আমাদের গ্রাম, বিশেষ করে যেটা দেখা যায় একদম প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত অনেক জায়গায় আছে যে আমরা নিজেরা যখন যাই তখন থেকে 3G ঠিকমতো কানেক্টেড হয় না, ইভেন 2G কানেকশনও পাওয়া যায় না। মোবাইল দিকে যদি বলি, ইভেন অনেক জায়গায় দেখা যায় এখন পর্যন্ত কম্পিউটার পর্যন্ত পৌঁছায়নি। আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখা যায় এখনও প্রতিটি শ্রেণীকক্ষে এখনও ওইভাবে কম্পিউটার অ্যাভেলেবল না। তো এই জিনিসটাকে কীভাবে আরও ইমপ্রুভ করা যায়? আমার প্রশ্ন হচ্ছে, তথ্য প্রযুক্তিগত উৎকর্ষতা সাধন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা কতটুকু সফল হতে পেরেছি? আমার জেলা হচ্ছে শেরপুর, যেখানে এখনও নিরক্ষরতার দিক থেকে প্রতি বছর চ্যাম্পিয়ন হয়। এটা কোনো বছর শেরপুর, কোনো বছর জামালপুর। এই জায়গাতে আমি নিজে দেখেছি ওখানকার ছেলেমেয়েরা এখন পর্যন্ত তাদের বাবা সকালে স্কুলে না গিয়ে যদি তাদের সাথে মাঠে যায় তাহলে তারা বেশি খুশি হয়। তো এই জেলাগুলোতে তথ্য প্রযুক্তির যে বিকাশ বা আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, এইসব জেলাকে এগিয়ে নিতে হলে আগে দরকার আমাদের শিক্ষার। যেখানে শিক্ষার পর্যায়টাই ভালোভাবে এগুচ্ছে না, সেখানে তথ্য প্রযুক্তি আমাদের এই জেলাগুলোকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেবে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। অনলাইন বিজনেসকে আরও জনপ্রিয় করার জন্য কি কি করণীয় রয়েছে আমাদের সরকার বা ব্যক্তি পর্যায়ে? জব্বার ভাই, আপনার থেকে রেসপন্সটা শুরু করতে চাই। প্রথমত যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা গ্রামে তথ্য প্রযুক্তি পৌঁছাতে পেরেছি কিনা, এই প্রশ্নটির জবাব এখনো পর্যন্ত না। এবং এখনো পর্যন্ত না হওয়ার পেছনে আমি যে কয়টি বিষয়কে দায়ী করব, তার মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে ইন্টারনেটের অভাব। আমরা এখন পর্যন্ত জেলা স্তরেও ঠিক সেইভাবে 3G পৌঁছাতে পারেনি। এমনকি ঢাকা শহরের বহু জায়গায় আছে যেখানে 3G কাজ করে না। ফলে এটি একটি বড় ধরনের দুর্বলতা, এবং আমি মনে করি এই জায়গাটা আমরা যে পরিমাণ সময় ক্ষেপণ করেছি, এটি আমাদের এতটা সময় ক্ষেপণ করা উচিত হয়নি। আমি যতই বলি না কেন যে আমি ডিজিটাল বাংলাদেশ করব, আমি ইন্টারনেট পৌঁছাবো না এবং ডিজিটাল বাংলাদেশ করব, এটি একটি অলীক স্বপ্ন। ফলে এই জায়গাটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। যারা এই দায়িত্বে আছেন তাদের দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে আমাদের প্রত্যেকটি বাড়িতে ইন্টারনেট পৌঁছানো। আমি এক্সাম্পল দিই, সিঙ্গাপুরে প্রতি বাড়িতে ইন্টারনেটের ব্যান্ডউইথ হচ্ছে 2 Gbps। আমি আমার দেশের লোককে 2 Kbps ব্যান্ডউইথ দিয়ে সিঙ্গাপুরের সাথে তুলনামূলকভাবে কাজ করার সক্ষমতা আশা করতে পারি না। দ্বিতীয় যে বিষয়টি আছে, সেই বিষয়টিও আমি স্পষ্ট করে বলতে পারি যে এটি বলেছেন যে শিক্ষাই যেখানে নাই সেখানে আবার আমি তথ্য প্রযুক্তির কথা কেন বলছি। শিক্ষা বাংলাদেশে ছিল না। এখন থেকে 45 বছর আগে যখন আমরা যুদ্ধ করি, তখন কিন্তু বাংলাদেশে এমন একটি অবস্থায় ছিল যে শিক্ষিত লোক দেখার জন্য মানুষকে খুঁজে আসতে হতো যে এই লোকটা SSC পাস করছে বা ম্যাট্রিক পাস করছে। এখানে বাংলাদেশের একটি বড় চ্যালেঞ্জ ছিল শিক্ষার হারটা বাড়ানো। আমরা এই জায়গাটায় কিন্তু একটা বড় সফলতা অর্জন করেছি। প্রায় 92 থেকে 94% শিক্ষার্থী এখন অন্তত স্কুলে যায়, ড্রপ আউট হয়, কিন্তু ড্রপ আউট হতে হতে এই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারবো। এবং আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল আমরা ওই শিক্ষার্থীর জন্য অবকাঠামো গড়ে তুলতে পারবো কিনা। এখন একই সাথে কিন্তু আমার চ্যালেঞ্জ এসছে, যে কথাটি বলেছেন যে আমাকে কেবলমাত্র প্রাথমিক শিক্ষা ক্লাসরুমে গিয়ে চক বেঞ্চি ডাক্তার দিয়ে দেব, এটা সাফিসিয়েন্ট না। আমাকে ওই ক্লাসরুমটাকে ডিজিটাইজ করতে হবে, আমাকে ওই কন্টেন্টসটাকে ডিজিটাইজ করতে হবে। এবং আমি প্রযুক্তিগতভাবে 350 বছর পেছনে ছিলাম 15 শতকের দিকে। ওই গ্যাপটা আমাকে পূরণ করতে হবে, এবং সেই পূরণ করার কাজটা আমার চেয়ে বেশি আমার সামনে যারা বসে আছে তাদের। বাট আমি একই সাথে এটা মনে করি যে ডিজিটাল বাংলাদেশ গড়া কিংবা তার অগ্রগতি কিংবা যে কোনো বিষয় হোক না কেন, এটাকে স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখার কোনো সুযোগ নেই। এটি বাস্তবে প্রয়োগ করার বিষয়, এবং বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে আমি এক জায়গাতে শুধু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার কেবলমাত্র কম্পিউটার সায়েন্টিস্ট হলে ডিজিটাল বাংলাদেশ হবে না। কম্পিউটার সায়েন্টিস্ট কী হবে? আক্তার সাহেবরা কয়েক হাজার লোককে বড় জোর প্রোগ্রামার বানাবেন, আক্তার সাহেবরা কয়েক হাজার লোকের কম্পিউটার বিজ্ঞানী বানাবেন, এবং এদের 90% বাংলাদেশের বাইরে চলে যাবে। আমি বাইরে চলে যাওয়াটাকেও খারাপ কিছু মনে করি না। কেন মনে করি না? ভারতের যেই সব কম্পিউটার বিজ্ঞানে লেখাপড়া করেছিল তারা মাইগ্রেট করে পৃথিবী জোড়া ছড়িয়ে পড়েছে। ওরা কিন্তু আবার ভারতে ফেরত এসে ওই দেশের তথ্য প্রযুক্তিকে বিকশিত করেছে। আমি কিন্তু এটা মনে করি যে আমার ছেলেরা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে,
কোনো সন্দেহ নাই। আমার ছেলেমেয়েরা জাভেদ করিমের মতন ইউটিউবের উদ্যোক্তা হবে, সুতরাং তাতে আমার কোনো রকমের আপত্তি নেই। একটিমাত্র প্রত্যাশা আছে, প্রত্যাশাটা হচ্ছে এই ছেলে মেয়েরা একদিন শেকড়ের টানে আবার ফেরত আসবে, ফেরত এসে বাংলাদেশের এই যে শেকড়টা যেখানে তার নাড়ি আছে সেই জায়গাটার মধ্যে কাজ করবে। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থাটা বদলাতে হবে। তার মানে হচ্ছে আমার দেশে যদি 4 কোটি ছাত্রছাত্রী থেকে থাকে, 4 কোটিকেই কম্পিউটার দক্ষ করতে হবে, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। আর অনলাইন বিজনেস সম্বন্ধে? অনলাইন বিজনেস সম্পর্কে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশে আমরা হাঁটি হাঁটি পা পা করে শুরু করেছি। অনলাইন বিজনেসের পূর্ব শর্ত এগেইন ইন্টারনেট। আমি যদি গ্রাম পর্যন্ত ইন্টারনেট পৌঁছাতে না পারি, আমার অনলাইন বিজনেসের সম্প্রসারণ হবে না। তার কারণ অনলাইন মানে ইন্টারনেট। সো আপনারা যারা, বিশেষ করে আমি লক্ষ্য করেছি আমাদের এখানকার মেয়েরা অত্যন্ত ভালোভাবে এই অনলাইন বিজনেসে যুক্ত হয়েছে, তাদের অনেক ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে আমি অনলাইনের বিকাশটাকে নির্ভরশীল মনে করি ইন্টারনেটের উপরে। সেটি হচ্ছে ছোটোখাটো একটা ফেসবুক পেজ খুলে ফেলতে পারেন এবং এটা একাই করে ফেলা যায়। আমার ধারণা আপনাদের প্রত্যেকেরই ফেসবুক পেজ আছে, ওই পেজটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেন। আমার কাছে শত শত দৃষ্টান্ত আছে আপনাদের বয়সী অনেকের, যারা ফেসবুকে একটা পেজ খুলে ফেলেছে, দিনে 3টা বা 4টা কামিজ বিক্রি করে এবং ওই 4টা থেকে সে হয়তো দিনে 3,000 টাকা কামাই করে। দিনে 3,000 টাকা মানে হচ্ছে মাসে 1,20,000 টাকা। ইটস এ বেটার বিজনেস দেন এনি জব। অর্থাৎ চাকরি বাকরির চাইতে এটি একটি ভালো কাজ হতে পারে। এবং আমি 2-1টা মেয়েকে জানি, সে নিজে মডেলিং করে, সে নিজে পেজ ডিজাইন করে, সে ব্রোশিওর তৈরি করে, ফেসবুকের জন্য পেজ তৈরি করে। এবং এখন যে জায়গাটার মধ্যে আমরা পৌঁছেছি সেটি হচ্ছে আমাদের এখন বাংলাদেশে অনলাইন ট্রানজ্যাকশনের কোনো সীমাবদ্ধতা নেই। আপনি বিকাশে পেমেন্ট রিসিভ করতে পারেন। একটি জায়গায় আপনাদের প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে ডেলিভারি। ডেলিভারিটার ক্ষেত্রে এখনও আমাদের ডাক বিভাগ সেই রকম ভূমিকা পালন করতে পারে না। কুরিয়ার সার্ভিস এখনও বোধ হয় অনলাইন বিজনেস বোঝে না, সেই কারণে আমাদের সীমাবদ্ধতা আছে। বাট আমরা প্রত্যাশা করি যে এটা সাময়িক বিষয়, বাঙালিরা খুব দ্রুত অ্যাডপ্ট করতে পারে, ফলে আমরা যে সিচুয়েশন আসবে তার সাথে আমরা অ্যাডপ্ট করতে পারবো। ডক্টর আখতার হোসেন। জব্বর ভাই যে পয়েন্টগুলো টাচ করছেন প্রায় সবই কভার করেছে। 2-1টা বিষয় শুধু অ্যাড করার এখানে আছে। একটা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশে আমরা যে অগ্রগতিটা দেখি তার মূল অংশ হচ্ছে প্রান্তিক মানুষের কাছে তথ্য প্রযুক্তির সেবা পৌঁছে দেয়া। এবং এই একটা জায়গায় বিপ্লব হয়েছে যে আমরা মোবাইল অ্যাপসের মতো একটা জিনিস বাংলাদেশের আজ থেকে বছর 2 আগেও যে চল ছিল না, আজকে আমাদের প্রতিটি শ্রেণীকক্ষে বিশ্ববিদ্যালয়ের এবং ইভেন কলেজ পর্যায় পর্যন্ত ছাত্রছাত্রীরা মোবাইল অ্যাপস তৈরিতে উদ্যোগী হয়েছে। এবং শুধু মোবাইল অ্যাপসকে কেন্দ্র করে দেশে নানান ধরনের প্রতিযোগিতা, হ্যাকাথন হচ্ছে। এবং এই হ্যাকাথনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রান্তিক মানুষকে কিভাবে তথ্য প্রযুক্তির সেবা মোবাইল অ্যাপসের মাধ্যমে দিয়ে এগিয়ে নেওয়া যায়। এবং সত্য কথা বলতে কি, এই একটা জিনিস বাংলাদেশের একটা র্যাপিড, মানে বাংলাদেশ হচ্ছে একটা প্রান্তিক মানুষের দেশ। একটু আগেও জব্বার ভাই বলেছেন যে আমরা গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা এখনও নিতে পারিনি, এটা আমাদের একটা বড় প্রতিবন্ধকতা। কিন্তু ডিজিটাল বাংলাদেশের সত্যি কথা বলতে কি, সেই আঁকমারায়ের বিষয়টা যখন 4Gর মাধ্যমে প্রথম করা হয় তখন কিন্তু একটা রীতিমতো বিপ্লব সাধন হয়েছিল। এবং যারা আখ মারাই করতে যায়, এই কৃষকরা ওই আখ মারাইয়ের সার্ভিসটা SMS এর মাধ্যমে তারা নিয়েছে। এবং এই সেবাটাও কিন্তু তৈরি হয়েছে আমাদের তথ্য প্রযুক্তিবিদ যারা তরুণ, যারা মেধাবী, তারা কিন্তু এটা ইনোভেশন করেছে। সুতরাং তথ্য প্রযুক্তির এই জায়গায় মোবাইল অ্যাপসের একটা কন্ট্রিবিউশন ডিজিটাল বাংলাদেশকে বেগবান করেছে। ডিজিটাল বাংলাদেশ মানে শুধু মোবাইল অ্যাপস না, এর ভিতরে অনেক ধরনের প্রযুক্তির সেবা তৈরি করার ব্যাপার আছে, যেটা পর্যায়ক্রমে আমরা দেখছি এবং এটা আমরা আরও দেখব। শিক্ষার একটা বিষয় নিয়ে যেটা আমাদের শেরপুরের মিজানুর রহমান এটা রেজ করেছে, যে শিক্ষাটা সত্যিকারের অর্থে একটা প্রতিবন্ধকতা। কিন্তু আমি একটা জায়গায় এখনও দেখছি যে আমাদের যে ইউনিভার্স, আমরা যেটা বলি যে গ্রাম পর্যায়ে আমাদের ইউনিয়ন সেবা কেন্দ্র, এই সেবা কেন্দ্রগুলো কিন্তু একটা মাধ্যম হিসাবে অনেক
শিক্ষার প্রসার ঘটাচ্ছে। সেবা কেন্দ্রগুলোতে এমন কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো আমাদের তথ্য প্রযুক্তি ঠিক ইন্টারনেট সেবা নাই, কিন্তু একটা বিকল্প মাধ্যম হিসাবে কিছু কিছু জিনিস করছে, যেখানে আমরা বুঝতে পারছি যে ইন্টারনেট মাধ্যমে যেটা সম্ভব সেটা হচ্ছে না। কিন্তু এই গ্রাম পর্যায়ে আমাদের ইউনিয়ন সার্ভিস সেন্টার যেগুলো আছে তাদেরকে যদি আমরা আরেকটু অ্যানাবল করি, তাদেরকে যদি আরেকটু প্রসার ঘটাই, তাহলে বোধহয় ওই জায়গাটাও আমরা কিছুটা মিনিমাইজ করতে পারি, যে শিক্ষাটাকে আরেকটু এগিয়ে নেওয়া এবং তথ্য প্রযুক্তির প্রয়োগ ঘটানো। তথ্য প্রযুক্তির বিকাশ, বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আমরা আরও কথা বলবো একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন নিটোল টাটা 3 গ, কথা বলছি তথ্য প্রযুক্তির বিকাশ, বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। সাথে আছেন ডক্টর সৈয়দ আখতার হোসেন এবং মুস্তফা জব্বার। জনাব মুস্তফা জব্বার, আপনার কাছে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হলো আমাদের প্রাইভেট স্কুলস, কলেজ এবং ইউনিভার্সিটিতে যেই ধরনের এখন শিক্ষা দেওয়া হয়, যেখানে প্রযুক্তি, আইসিটি বা ইন্টারনেট বেসড শিক্ষাটা বেশি হচ্ছে একদম ছোট লেভেল থেকে, সেই ক্ষেত্রে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা সবচেয়ে বড় যে পাবলিক ইউনিভার্সিটি, সেখানেই এই ক্লাসরুমসগুলি এখন পর্যন্ত ওই 100 years old ক্লাসরুম রয়ে গেছে। সেখানে যেখানে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা পড়াশোনা করেন, এত ডিফারেন্স থাকলে আমাদের এই আইসিটি জগৎটা কিভাবে এগোবে? ঢাকা ইউনিভার্সিটির সব কিছু এতটা পিছিয়ে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে ব্যবসা অনুষদে গিয়েছি, তারা বোধহয় চমৎকার একটা লাইব্রেরি গড়ে তুলেছে, অনেকগুলো ক্লাসরুমকে ডিজিটাইজ করা হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে হয়েছে। এটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্বলতা তা না, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রধানত পিছিয়ে আছে, প্রায় সবগুলোই পিছনে আছে। বেসরকারি খাতের একটি বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করার জন্য হলো তাদের অটোমেশনটা খুবই জরুরি। যদি তারা দেখাতে না পারে যে আমরা ভালো শিক্ষা দেই অথবা ভালো পদ্ধতিতে শিক্ষা দেই, তাহলে আকৃষ্ট করাটা খুব কঠিন হয়ে যায়। আমার কাছে এটা নেসেসিটি হয়ে গেছে না, আমি যে কথাটার মধ্যে বলতে চাই, এই কথাটা হচ্ছে সামান্য সংশোধন না। অর্থাৎ আপনি একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে একটা প্রজেক্টর লাগিয়ে দিয়েছেন, অথবা ছেলে মেয়েদেরকে একটু বড় পর্দার মধ্যে দেখাচ্ছেন, এইটি আসলে এখনকার শিক্ষার পরিবর্তন না। আমি যে জায়গাটায় বিশ্বাস করি সেটা হচ্ছে পরিবর্তনগুলোর অনেকগুলো ক্ষেত্র আছে। প্রথমত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো যে বিষয়গুলো পড়ানো হয় তার 90% অবসোলেট, 90% পড়ানো উচিত না। এই বিষয়গুলো থেকে পাশ করার পরে কর্মক্ষেত্রে পৌঁছানোর কোনো কর্মক্ষেত্র নেই। অর্থাৎ এগুলো আপনি কী কারণে পড়াচ্ছেন আমি জানি না। এটি জাতীয় জনসম্পদ তৈরি করার পরিকল্পনা থাকা উচিত। যে ক্ষেত্রে আমার মানুষ দরকার সেই ক্ষেত্রের মানুষ আমি তৈরি করব, এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয়ত, যেমন ধরেন আমি কম্পিউটার বিজ্ঞানের কথা বলি, আমার পাশে যেহেতু আখতার সাহেব আছেন, কম্পিউটার বিজ্ঞান দেশের বোধহয় 25-30টা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। ওনারা সব যা পড়ান তা শিয়ালের একই মাত্রা। আমি যে লোকটাকে খুঁজছি সেই লোকটাকে তৈরি করা হচ্ছে না। যেমন আমার এই মুহূর্তে দরকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওনারা যা পড়ান তারা হচ্ছে পুরা প্যাকেজ পড়িয়ে দেন। আমার পুরা প্যাকেজ তো দরকার নাই, আমার সামান্য অংশ দরকার। এই জায়গাটার মধ্যে আমাদের কনসেন্ট্রেশন নাই। পাঠ্য বই আপনি একেবারে যদি শিশু শিক্ষা থেকে শুরু করেন বিশ্ববিদ্যালয় পর্যন্ত, পাঠ্য বই এখন পর্যন্ত 100 বছরের পুরনো। এই 100 বছরের পুরনো পাঠ্যপুস্তক দিয়ে ডিজিটাল যুগের এই ছাত্রছাত্রীদের লেখাপড়া করানোর কোনো মানে নেই। আমি পাঠদান পদ্ধতির কথাটা বলবো যে প্রত্যেক ছাত্রের হাতে ল্যাপটপ থাকা উচিত, একদম জাস্ট শিশু শ্রেণী থেকে। এবং যে জায়গাটায় বড় পরিবর্তন দরকার সেটি হচ্ছে শিক্ষকদের পরিবর্তন দরকার। তারা যে পদ্ধতিতে এতদিন শিখিয়ে এসছেন, এই পদ্ধতিটা আমার আমলের, আমার সন্তানের আমলের না, আমার নাতির আমলের না। সো আমার শিক্ষক দরকার আমার নাতির আমলের, এবং তাকে পাঠদান করার জন্য যেই পদ্ধতিতে শিক্ষা দিতে পারা উচিত সেই পদ্ধতির জন্য উপযুক্ত করতে হবে। ডক্টর আখতার, ডিজিটালাইজ ক্লাসরুম দেখি আমরা সব প্রাইভেট স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, কিন্তু সেই ক্ষেত্রে পাবলিক স্কুল কলেজগুলিতে এটা যাওয়াটা এখন পর্যন্ত অনেক দুরূহ ব্যাপার। কিভাবে এটা ম্যাচ করব, আমরা প্যারালাল করব কিভাবে? প্রথমত যেটা হয়েছে যে আমাদের এখনো মাইন্ডসেট, আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাতে প্রায় 20 বছর পিছিয়ে আছি।
প্রযুক্তিগত দিক থেকে আমরা আসলে চেষ্টা করছি ধাবিত হওয়ার, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলের জায়গাটাতে আমরা অনেকটাই স্থির। এবং উল্লেখযোগ্যভাবে জব্বার ভাই একটু আগেই বলছিলেন, আমি জব্বার ভাইয়ের সাথে অনেকাংশেই একমত। কারণ আমরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আমরা ডিজিটাল কালচারে বিশ্বাসী, আমরা ডিজিটাল ইউনিভার্সিটি বলি, এবং সত্যিকারের অর্থে শুধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় বলি না, আমরা চেষ্টা করি যে ডিজিটাল মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে এঙ্গেজ করার। পাবলিকে এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ডিজিটালাইজড ক্লাসরুম, এই কনসেপ্টটা আপনার যদি, এটা তো টপ ডাউন অ্যাপ্রোচে কাজ করে। আমাদের ওখানে যারা টপে বসে আছেন, আপনি যদি খেয়াল করেন যে তারা হচ্ছেন 60s কিংবা 70s। আমার জব্বার ভাইয়ের কথা ভিন্ন, উনি সদা নবীন এবং সদা প্রযুক্তিতে আবহমান। এবং আমি বলবো যে আজকে 16 বছরের একটা ছেলের সাথে আমি জব্বার ভাইকে তুলনা করতে পারি, যে উনি এতটাই নবীন এবং এতটাই উজ্জীবিত প্রযুক্তিগত দিক থেকে। কিন্তু যে কারণে আপনি আজ থেকে যদি 5 বছর পরের কথা বলেন, কিংবা যদি বলেন 10 বছর পরের কথা, আমি আপনাকে নিশ্চিত বলতে পারি যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় এবং এই কথাটা কলেজগুলোতে যেখানে আপনি বলছেন যে ডিজিটালাইজ ক্লাসরুম নাই, তারা সবাই ডিজিটাল মাধ্যমেই লেখাপড়া করবে, কারণ আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। এবং এই যে গতানুগতিক মাইন্ডসেট, এই মাইন্ডসেটের একটার কারণেই কিন্তু আজকে আপনি অবাক হবেন যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আমরা চিন্তা করছি কিভাবে অনলাইন কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে আমরা রাত্রে 12টার সময় ইন্টারঅ্যাকশন করি গুগল ক্লাসরুমে বসে। আমরা ক্লাসরুমের পাশাপাশি শ্রেণীকক্ষে আমরা যে পাঠদান করছি, তার পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীরা আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত উজ্জীবিত করছে। জব্বার ভাইয়ের সাথে আমি একমত যে শিক্ষকদের আজকে পরিবর্তনের কোনো বিকল্প নেই, এবং আমি প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে যুদ্ধ করছি যে আমাদের শিক্ষকদেরকে আমরা কিভাবে, আমাদের ছাত্রছাত্রীরা তো আজকে বইয়ের চাইতে ওয়েব পেজে বেশি পড়ে, আমাদের ছাত্রছাত্রীরা সিংহভাগ সময় ফেসবুকে কাটায়, কিভাবে ফেসবুকটাকে আমাদের শিক্ষার মাধ্যম হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তো আমি আপনার সাথে ওই একটা জায়গায় বলবো যে সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশ যেমন বদলাচ্ছে, শ্রেণীকক্ষ সহ বিভিন্ন জিনিস বদলে যাবে খুব তাড়াতাড়ি, এবং এই বদলানোর হাতিয়ার হচ্ছে আমাদের সামনে বসা আজকের এই তরুণ প্রজন্ম। ওনাদের থেকে কিছু প্রশ্ন নিয়ে নেই। বর্তমান বিশ্বে আউটসোর্সিং যে একটা বিষয় খুব জনপ্রিয় দিন দিন হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা 2015 সালে নিশাত রহমান বাংলাদেশেরই আউটসোর্সিংয়ে 8ম হয়েছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। তো সেক্ষেত্রে তার যে এভরি মান্থ ইনকাম $2286। সেক্ষেত্রে যে আমাদের সরকার কোনো পদক্ষেপ নিতেছে যে আউটসোর্সিংটা যে ডে বাই ডে ইনক্রিজ মানে সবার মাধ্যমে যাক। জব্বার স্যারের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের আমাদের এখন যে প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা, উনি বাংলাদেশে অনেক সুন্দর করে সাজিয়েছেন ডিজিটাল করার জন্য। স্পেশালি কিছু ডিজিটালাইজডের কিছু ব্যর্থতাও ওনার পরিলক্ষিত হয়, মানুষের দেখা যায়। যেমন 2014-এ যখন এসএসসি পাশ করে মানুষ ইন্টারমিডিয়েটে পড়বে, তখন দেখা যায় যে বাংলাদেশ গভর্নমেন্ট উনি প্ল্যান করে যে আমরা সবাইকে ডিজিটালাইজড পদ্ধতিতেই অ্যাডমিশন নেওয়াবো। দ্যাট মিনস আমরা সবাইকে মোবাইল মেসেজ অথবা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। দেন ওনাদেরকে আমরা চুজ করব কোথায় কে যাবে, জিপিএ ওয়াইজ অথবা তাদের ম্যাথ ওয়াইজ। সো দেখা যায় যে ওনারা প্ল্যানিংটা করে, আমি শুনেছিলাম, টিভিতেও দেখেছিলাম, নাহিদ সাহেব, উনি বাংলাদেশের মন্ত্রী, শিক্ষামন্ত্রী, উনি বললেন যে এই প্ল্যানে আমি শুনেছি, বাট এই প্ল্যানে আমার কোনো হাত নেই। বাট ওনার যে সচিব ছিলেন উনি বললেন যে আমি করবো স্যার, এক্সিকিউট করি কাজটা, দেন আপনি এটা দেখেন। ফাইন, কিন্তু এই কাজটা এক্সিকিউট করতে গিয়ে মনে হয় মোর দেন 15 ডেজ তারা ব্যাক এন্ডে চলে গেছে। ডিজিটালাইজডের পিছনে কি কোনো প্রবলেম, বা আমরা তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি, এটার তো ব্যাড সাইড অবশ্যই আছে, এই ব্যাড সাইডগুলো আমি জানতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট পড়াশোনা শেষ করে বের হচ্ছে, কিন্তু এখানে যথেষ্ট কর্মসংস্থান বাংলাদেশে দেখা যাচ্ছে না। এক্ষেত্রে যদি প্রতিটা স্টুডেন্টকে এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়, তবে বাংলাদেশে প্রত্যেকটা স্টুডেন্ট অনেক উপকৃত হতে পারে। এক্ষেত্রে সরকারের ভূমিকা কি হওয়া উচিত? আরেকটা প্রশ্ন নিব। যে আমি রেজা শাহিন, অনলাইন নিউজ রিপোর্টার। একটু আগে জব্বার স্যার বলছিলেন যে প্রত্যেক স্টুডেন্টের উচিত ল্যাপটপ ইউজ করা, কিন্তু সবার তো কেনার সামর্থ্য নেই।
এ নিয়ে আপনার সরকার কী পদক্ষেপ আছে? আমরা দেখেছি যে কিছু মাস আগে সরকার ফ্রি ল্যাপটপ সবাইকে কয়েক বিশ্ববিদ্যালয় দিয়েছে, কিন্তু সব কলেজ বা বিশ্ববিদ্যালয় কেন দিচ্ছে না? প্রথমত বিষয়টি হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশের আউটসোর্সিং করার একটি প্রচণ্ড সম্ভাবনা আছে। আমরা এটাকে কখনো কখনো ফ্রিল্যান্সিং বলে কনফিউজিং করি। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আসলে চাকরি বাকরি না করে নিজে নিজে কাজ করা। আউটসোর্সিং মানে হচ্ছে অন্যের কাজ করে দেওয়া। আমি মনে করি বাংলাদেশের যে কোনো ইয়াং অথবা অপেক্ষাকৃত একটু বয়স্ক যদি হয়, তাহলে বাইরের কাজ করার জন্য আমরা নানা ধরনের উদ্যোগ পাই। আপনারা শুনলে অবাক হবে যে আমরা 4800 রকমের আউটসোর্সিংয়ের কাজ করতে পারি, মার্কেট প্লেসে পেতে পারি। এর বাইরে ইভেন কেউ এটা ভাবে নেই বাংলাদেশের ভেতরে আউটসোর্সিং করা যেতে পারে। বহু লোক আছে যারা বাংলাদেশের নিজের কাজ করে দেয়, বহু প্রতিষ্ঠান আছে যে নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়। আপনি যেরকমভাবে দেখেন সিকিউরিটি গার্ড কেউ ভাড়া করে নিয়ে আসছে, এটা আউটসোর্সিং। ফলে আমি যে জায়গাটাতে মনে করি আপনারা আমার সামনে যারা বসে আছেন অথবা এই অনুষ্ঠান যারা দেখছেন এবং যাদের বয়স মোটামুটি 30-35-এর নিচে, তাদের প্রত্যেকেরই সম্ভাবনা আছে আপনি ইচ্ছা করলে আউটসোর্সিং করতে পারেন। যেমন করে আমাদের গার্মেন্টস ডিপ্লে একটি বড় ধরনের ব্রেক থ্রু পেয়েছে, আমাদের মা বোনেরা কাজ করছেন, প্রায় 50 লক্ষ মা বোন কাজ করে বাংলাদেশের একটা বড় ভিত তৈরি করেছেন। আমাদের যে নতুন প্রজন্ম আছে তারা কিন্তু আউটসোর্সিং করে ওই ভিতটাকে আরও মজবুত করতে পারেন। আমি এই সম্ভাবনাটাকে দেখি। যে কাজটা করা দরকার সেই কাজটার ক্ষেত্রে আবারও যেতে হবে, আগে তো ইন্টারনেট পৌঁছাতে হবে। আমি বহু জায়গায় দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা, আমি গ্রামের একটি ছেলেকে দেখেছি, সে আউটসোর্সিং করতে চায়, কিন্তু তার বাড়িতে যদি তার ইন্টারনেট পৌঁছাতে হয় ঢাকা শহর থেকে 10 গুণ বেশি দামে তার ইন্টারনেট পৌঁছাতে হয়। আমি এটি প্রত্যাশা করতে পারি না যে গ্রামে বসে যে কেউ আউটসোর্সিং করছে এটা তার অপরাধ। আমি এক দেশের নাগরিক, আমার প্রত্যেকের অধিকার আছে সমান দামে আমার ইন্টারনেট পাওয়ার। সেকেন্ড যেটি আছে সেটি হচ্ছে সে তার ব্যান্ডউইথ পায় না। ব্যান্ডউইথ পায় না বলে ইচ্ছা করলে সে আউটসোর্সিংয়ের কাজ করতে পারে না। ধরুন আমি এক্সাম্পল দিই, যেমন কেউ যদি ধরেন ফটো এডিটিং করতে চায়, তার ডাউনলোড করার জন্য স্পিড দরকার, আপলোড করার জন্য স্পিড দরকার। এখন যদি আমি তাকে কিলোবাইটে স্পিড দেই, তাহলে আমি এটা প্রত্যাশা করতে পারি না যে সে আউটসোর্সিং করবে। আমি এক ছেলেকে জানি, সে রাজশাহীর একটা গ্রামে কাজ করতো, সেখান থেকে শিফট করে রাজশাহী এসছে। রাজশাহী এসে দেখে যে তার দাম অনেক বেশি হয়, শিফট করে তাকে ঢাকা আসতে হয়েছে। তার মানে আমরা 16 কোটি লোককে ঢাকা শহরে নিয়ে আসব? আমার উল্টা রাস্তাটা উচিত। আমার উচিত ইন্টারনেটকে গ্রাম পর্যন্ত পৌঁছানো। এক। দ্বিতীয় যে জায়গাটা, এটির সম্পর্কে একটু বলে রাখা দরকার, আউটসোর্সিং মানেই 2 দিন 3 দিন 4 দিনের ট্রেনিং নিয়ে গিয়ে কেউ আউটসোর্সিং করে ফেলবে, এটি ভ্রান্ত ধারণা। আউটসোর্সিং মানে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আপনি পার্টিকুলার একটি দক্ষতার খাতে নিজে দক্ষ হবেন, দেন কাজ করবেন। এই দক্ষতা কি আপনি নিজে খুঁজে বের করে দেখতে পারেন, ইন্টারনেটে সার্চ করবেন। 4800 রকম বললাম, 4800 রকমের দরকার নেই, ওখান থেকে 10টা খুঁজে বের করেন। 10টা খুঁজে বের করার পরে খুঁজে বের করেন আমি কোনটা ভালো করতে পারবো। আমি 2-1টা এক্সাম্পল দিই। শুধুমাত্র ফটোশপের কাজ জানে এরকম লোকজন আউটসোর্সিং করতে পারে, শুধুমাত্র লিখতে জানে সেই লোকটা আউটসোর্সিংয়ের কাজ করতে পারে, অথবা শুধুমাত্র কাউকে কেউ জাস্ট প্রসেস করে দিয়ে দিতে পারে, আউটসোর্সিং করতে পারে। এবং এটার সীমানা একেবারে বিশাল, যে কোনো প্রফেশন থেকে। আমার কাছে যেটি মনে হয় যে সরকার কিছু কিছু প্রশিক্ষণ দিয়েছে, আমি মনে করি এই প্রশিক্ষণটি পরিকল্পিত ছিল না, এবং এটিকে একটি শিক্ষার অংশ হিসেবে নিয়ে আসা যায়। যদি আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে একেবারে স্কুল থেকে গড়ে তুলে রাখতে পারি যে তোমার কেবলমাত্র পাঠ্যপুস্তক না, তোমার বিশেষ খাতে দক্ষতা অর্জন করে তোমার নিজের পেশা তৈরি করার সুযোগ আছে, তাহলে সেটি ফলদায়ক হবে। এবং আমি মনে করি যে সরকারের উচিত আউটসোর্সিং প্রশিক্ষণ দেওয়ার জন্য ইনস্টিটিউট তৈরি করা, যে ইনস্টিটিউট থেকে আমরা প্রশিক্ষিত জনশক্তি পাবো। ডক্টর আক্তারকে ইনভাইট করব অ্যাডমিশন নিয়ে বিশেষ করে বলাটা। সবার অনুভূতিতেই লেগেছে। তো বেসিক্যালি একটা হয় কি, তথ্য প্রযুক্তির এই সেবাগুলোর তৈরির ক্ষেত্রে অনেক ধরনের ট্রায়াল অ্যান্ড এরর এবং অনেক ধরনের সাহসিক পদক্ষেপের প্রয়োজন হয়। সরকার এটা একটা বড় মাইলেজ হিসেবে চিন্তা করেছে, কিন্তু পরিকল্পনার মধ্যে ছকে ঠিক ছিল না। পরিকল্পনার ছকটা ছিল খুব এলোমেলো, হয়তো পরিকল্পনাটা খুব অল্প সময়ের মধ্যে নেওয়া হয়েছে। এবং আমি
প্রচণ্ডভাবে প্রশংসা করি এই সাহসী পদক্ষেপের, যে এইটা একটা সাহসী পদক্ষেপ, এরকম একটা সেবা তৈরি করে মানে মূল উদ্দেশ্য ছিল যে ছাত্রছাত্রীরা যাতে কোনো বিড়ম্বনার শিকার না হয়, খুব সহজ সুন্দরভাবে অ্যাডমিশন হয় এবং এটার ভিতরে যাতে কোনো ধরনের করাপশন বা অন্য কোনো লেনদেন না হয়। কিন্তু সেইটা করতে যে বিড়ম্বনাটা হয়েছে কারণ পরিকল্পনাটা সুস্থ ছিল না, ঠিক ছিল না। কিন্তু এইটার মধ্যে থেকে অনেক বড় একটা অর্জনও হয়েছে, যে কি ধরনের পরিকল্পনা হলে আসলে সঠিক হবে, কেমন সেবা তৈরি করলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই বিষয়টা কিন্তু উঠে এসছে। তো আমরা যেরকমভাবে প্রতিটা সেবা তৈরির ক্ষেত্রেই কিন্তু এইরকম একটা অবস্থা আমরা সবসময় দেখব। আমাদের একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলে আমাদের যেরকম সরকারের যে ডেটা সেন্টারটা আছে, এইটা নিয়ে অনেক প্রতিযোগিতা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, কিন্তু সেই ডেটা সেন্টারটা আজকে কিন্তু একটা অবস্থা এসছে এবং আমরা সবাই সেটাকে কিন্তু ব্যবহার করছি, বিভিন্ন প্রতিষ্ঠান সেটাকে ব্যবহার করছে। এটা আমার কাছে মনে হয় যে এটা বোধহয় তথ্য প্রযুক্তির সেবা তৈরির একটি ধাপ, যে ধাপে আমাদের এরকম একটা জিনিসকে দেখতে হবে যদি পরিকল্পনাটা সুষ্ঠু না হয়। আর গভর্নমেন্টের যে ট্রেনিং বিষয়ে জব্বার ভাই রাইটলি বলেছেন, কিন্তু এই মুহূর্তে টপ আপ আইটি যেটা করছে, এটা আইটিএস একটা ট্রেনিং আছে। আইটিএস ট্রেনিংটা মূলত ইউনিভার্সিটির ছাত্রছাত্রী না, তাদেরকে স্কুল কিংবা কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীরা এরা আইটিএস এর উপরে ট্রেনিং নেবে, প্রায় 200 ঘন্টা ট্রেনিং, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো যাতে করার মতো আমরা জনবল তৈরি হয়, এবং সেটাও টার্গেট হচ্ছে 20,000, 3 বছর মেয়াদী প্রজেক্ট, 3 বছর মেয়াদী প্রকল্প। আমাদের আজকে সময় খুব কম, আমি দুটো জায়গায় মন্তব্য করবো। একটা উনি যেটা বলছেন, আর ওএলপিসি আপনার যে প্রশ্ন করেছে এই জায়গাটা খুবই জরুরি, কারণ এদেরও জানা দরকার যে আসলে কি হওয়া উচিত এবং কি হচ্ছে। প্রথমত হচ্ছে যে আলোচনাটি আক্তার সাহেব বলেছেন, আমিও মনে করি যে সাহসী পদক্ষেপ ঠিক আছে, কিন্তু দুঃসাহসী পদক্ষেপ অনেক সময় জীবনহানি করে। সো তথ্য প্রযুক্তিতে ছক্কা মারার কোনো সুযোগ নেই। সচিব মহোদয়ের ওই বাক্যটা আপনার মনে থাকার কথা, তিনি ছক্কা মারতে চেয়েছিলেন, ছক্কার সময় আউট হওয়ার সম্ভাবনাও থাকে। সো ছক্কাটা ওনার না লেগে উনি আউট হয়েছেন। আমি মনে করি যে উনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে পরিকল্পিতভাবে কাজ করা উচিত। আমি 87 সালে যখন পত্রিকা বের করা শুরু করি কম্পিউটার দিয়ে, তখন আমাকে লোকজন স্লোগান দিয়ে বলেছে মোস্তফা জাফরের কল্লা চাই। আমাকে ওটা হজম করতে হয়েছে এবং অপেক্ষা করতে হয়েছে যে কবে সে এসে বলে জাব্বার স্যার সালাম আলাইকুম, আমার একটু শিখাইয়া দেন। সো ওই সুযোগটুকু আমাদের দেয়া দরকার। যেই জায়গাটার মধ্যে আমি খুব বেশি গুরুত্ব দিই, 2014 সালের 1 জানুয়ারি আমাদের প্রধানমন্ত্রী যখন বিনামূল্যের বই বিতরণ করেন, তখন একটি বাক্য উচ্চারণ করেছিলেন, সেটি হচ্ছে আমি চাই একসময় আমাদের ছেলে মেয়েরা সবাই ল্যাপটপ নিয়ে ক্লাসে যাবে। আমি কিন্তু মনে করি এই স্বপ্নটা, প্রধানমন্ত্রীর স্বপ্নটা পুরো জাতির স্বপ্ন, এবং এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব শিক্ষা দেওয়া। আমি এই রাষ্ট্রে বসবাস করি, আমার অধিকারের মধ্যে একটি হচ্ছে আমি শিক্ষা পাবো, এবং এই শিক্ষা পাওয়ার অধিকারের মধ্যে আমি ল্যাপটপ পাবো। এখন আমার দাবিটা তাই হওয়া উচিত। দুটো দাবি আমি মনে করি আপনারা উত্থাপন করবেন যখন পারবেন। 1, আমি ইন্টারনেট চাই। 2, আমি আমার হাতে ল্যাপটপ চাই। এই দুটো যদি সঠিকভাবে আপনারা উচ্চারণ করতে পারেন, এই রাষ্ট্রকে দিতে হবে, কারণ এই রাষ্ট্র জনগণের রাষ্ট্র। জনাব মুস্তাফা জব্বার, ডক্টর আখতার হোসেন, আপনার দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই পর্যায়ে নিব আরেকটা বিরতির পর আমরা কথা বলবো তথ্য প্রযুক্তির বিকাশ বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। তখন অতিথি থাকবেন দুজন বিশিষ্ট সাংবাদিক, মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং হিটলার এ হালিম। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা 3গ, এবং আমরা কথা বলছি তথ্য প্রযুক্তির বিকাশ বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলবো দুজন বিশিষ্ট সাংবাদিকের সাথে। তারা হলেন দি ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল এবং বাংলা ট্রিবিউনের আইটি অ্যান্ড টেলিকম ইনচার্জ হিটলার এ হালিম। শুরু থেকে আমাদের সঙ্গেই আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধি। প্রথমে সজল, আপনার কাছে জানতে চাবো যে আমাদের দেশে কল সেন্টার ব্যবসা অনেক দিন থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা খুব একটা বিকাশ এটা দেখিনি। এটা কেন, মানে বাধাটা কোথায় বেশিরভাগ? ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার মনে হয় যে শুরুটাতে আমরা একটা প্রবলেম করেছি, সেই প্রবলেমটা আমরা এখনও টেনে নিয়ে চলছি। সেটা হচ্ছে আমরা লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এমন একটা পদ্ধতি চালু করেছিলাম যে একই প্রিমিসিসে ইন্টারন্যাশনাল কল সেন্টার এবং লোকাল কল সেন্টার হবে না। তাতে করে যেটা হয়েছিল যে একজন মালিককে দুটো আলাদা এস্টাবলিশমেন্ট করতে হয়েছে, তার খরচটা বেড়ে গেছে, তিনি যে তার যে আর্নিংটা হচ্ছিল সেটা দিয়ে দুটা মেটানো সম্ভব ছিল না। খুবই আশার কথা যে আমরা সেখান থেকে এখন সরে এসেছি। আমরা আমাদের পলিসি এবং গাইডলাইন রেগুলেশনসে অনেক চেঞ্জ এসেছে। এখন অনেকটা আমরা ইন্ডিয়া এবং ফিলিপিন্সকে অনুকরণ করে আমরা আমাদের পলিসিটা চেঞ্জ করেছি, এখন একসঙ্গে করতে পারছে। আরেকটা বড় সমস্যা ছিল সে শুরুতে ব্যান্ডউইথের প্রাইস, সেটাও অনেক কমেছে, খুবই আশার কথা। সমস্যা ছিল তখন পাওয়ার জেনারেশন ইত্যাদি ইত্যাদিতে, সেসবও মিটে গেছে। আমরা আশা করি সামনের দিনে আমাদের একটা বড় বুম এখানে হবে। ওই সময় লাইসেন্সিংয়ের ক্ষেত্রে যেটা ছিল যে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও অনেক কড়াকড়ি ছিল। গভর্নমেন্ট এখন সেখানে অনেক উদারনীতি নিয়েছে এবং এখন প্রায় 300+ লাইসেন্স হয়েছে। আমরা জানি যে যখন 2007-এ শুরু হয়েছিল অনেকটা ধুকে আমরা একটা জায়গায় এসেছি, তবে লাস্ট 1 বছর আমরা অনেক ভালো করছি। আমার মনে হয় সামনের দিনটা বাংলাদেশের এই সেক্টরে অনেক ভালো হবে। সজল ব্যান্ডউইথের কথা বললেন, কিন্তু প্রাইসের কথা বললেন, কিন্তু সেই জায়গায় আমরা কি স্পিড বা যে উইথ দরকার আমাদের ওইটা আমরা পাচ্ছি? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে যে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে যে আমরা যখন 2004 সালে আমাদের প্রতি মেগা ব্যান্ডউইথের দাম ছিল হচ্ছে 72,000 টাকা, এখন সেটার দাম চলে এসেছে 625 টাকা, তবু শর্ত সাপেক্ষে, মানে কন্ডিশন অ্যাপ্লাই বলে একটা করে সেটাতে, মানে সবার জন্য ওটা হচ্ছে 1068 টাকা ব্যান্ডউইথ দাম। কিন্তু সমস্যা সেখানে না, ব্যান্ডউইথের দাম এত কমলো কিন্তু ইন্টারনেটের দাম কি সেই পরিমাণে কমেছে? কমেনি। কারণ হচ্ছে যে ব্যান্ডউইথ পরিবহনের সাথে বা ইন্টারনেটের সাথে 16টা কম্পোনেন্ট জড়িত। শুধু যদি আমরা ব্যান্ডউইথের দাম যদি আমরা 0 করে ফেলি তাহলে ইন্টারনেটের দাম কমবে না। কারণটা হচ্ছে যে আমার ইন্টারনেট যারা সেবা দেয় তাদের সাথে আমরা বিভিন্ন সময় কথা বলেছি যে কেন কমছে না। ওরা বলে যে আমাদের যে মোট খরচ হয়, যেটা মানে মার্কেটিংয়ের ভাষায় যে পণ্য ক্রয় থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে খরচটা হয় তার মাত্র 6 to 8% যে ব্যান্ডউইথ ক্রয়, আর 92% থাকে হচ্ছে তার এস্টাবলিশমেন্ট কস্ট এবং ওই 16টা কম্পোনেন্ট, যেখানে ব্যাকহোল চার্জ থাকে, ব্যান্ডউইথ পরিবহনের চার্জ থাকে, আদার্স যে বিভিন্ন ইয়েগুলো চার্জ থাকে, সেই চার্জের দাম দিয়ে আসতে হয়। তাহলে সে কীভাবে সে ব্যান্ডউইথের দামটা কমাবে? ইন্টারনেট সেবা দাদা যে সংগঠন তারা বলে কি যে আপনারা 2004 সালে যে ইন্টারনেট যে স্পিডে পেয়েছেন সেই স্পিড কি এখন আছে? তার সাথে বেশি স্পিড এসছে, কিন্তু সেই হিসাবে তারা ভলিউমটা কমাতে পারে না। ওই একটা কারণে তারা বলে যে আমরা একটা কাজ করি যে ইন্টারনেটের দাম যখন ব্যান্ডের দাম কমানো হয় তখন আমরা একটু স্পিডটা একটু বাড়িয়ে দিই, এইভাবে আমরা এটা করি। সেই কারণে ওই ব্যান্ডউইথের এই প্রবলেমটা মানে সমাধান না করলে ওই 16টা উপাদান সহ তাহলে এটা কখনোই ওই মানে সাধারণ গ্রাহকের পর্যায়ে এই সুফলটা আসবে না। আর আপনি কি মনে করেন যে সজল যে বললেন যে পলিসির কারণে আমাদের কল সেন্টারগুলি এগোতে পারে নাই? সেটা তো অবশ্যই আমি একমত তার সাথে। এখানে রিজন ছিল না, সেখানে মানে ছিল যে আমরা এখানে যে আমরা যে কল সেন্টারের ইস্যুর সাথে হচ্ছে আমাদের কিছু মানে দক্ষতার ঘাটতি ছিল। সেই দক্ষতার মধ্যে প্রথম ঘাটতি ছিল ভাষাগত দক্ষতা। যেরকম ইউরোপে যে ভদ্রলোক থাকেন সে যখন আমাকে কল করেন সে তো তার ইউরোপিয়ান অ্যাকসেন্টে কথা বলে, আবার যে আমেরিকা থাকে সে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে। তা আমি তো ইংলিশটা যদি ভালো নাই জানি তাহলে ওই অ্যাকসেন্টটা আমার পক্ষে তো বোঝা সম্ভবই না। সেটা একটা গেল। আরেকটা হচ্ছে যে আমরা এখানে যে করি, যেভাবে করি, আমরা যে সার্ভিসটা দিতে চাই, যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়ে আমার জ্ঞানের ঘাটতি রয়ে গেছে। আমাদের এরকম পড়াশোনা থাকে না। আমাদের যদি ওরকম ট্রেনিং করানো হতো কল সেন্টারে এই লাইসেন্স দেওয়ার আগে, বা এবং মুড়িমুড়ির মতো লাইসেন্স না দিয়ে যদি মানে যারা যোগ্য এবং এই লাইসেন্স দেওয়ার জন্য যদি একটা মানে ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেওয়া হতো, মানদণ্ড, যে এই মানদণ্ড থাকলে তোমরা লাইসেন্স পাবা, নাহলে পাবা না, সেইটা অনুসরণ করা হয়নি। আপনি দেখেন তো যতগুলো লাইসেন্স দিয়েছে তার মধ্যে কয়টা এখন চালু আছে? শুধুমাত্র এই প্রবলেমগুলোর কারণে। সো ব্যান্ডউইথ একটা কারণ, তার সাথে আরও কারণ হচ্ছে দক্ষ জনবলের অভাব, সাথে হচ্ছে যে আপনার মানে পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ না থাকা। আমরা আমাদের দর্শকদের থেকে কিছু প্রশ্ন নিয়ে নিই। ইন্টারনেটের প্রাইস কমানো সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা? যেখানে আমি 50 টাকায় 300 MB ইউজ করতেছি, তো সারাদিন আমি কভার করতে পারছি না। যেখানে আমাদের দেশের মানুষ দুবেলা ঠিকমতো খেতে পায় না, কম্পিউটার বা ইন্টারনেটের উপর যে ওর ইন্টারেস্টটা বাড়বে বা
এটা কিভাবে পসিবল? তো সেক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না? আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। আমি আনিস, কল সেন্টার নিয়ে যেহেতু একটা কোশ্চিন আসছে, বিষয় আসছে, যার কারণে আমি কল সেন্টার নিয়ে কথাটা বলতে যাচ্ছি। আমরা বিভিন্ন কোম্পানিতে যখন মোবাইল অপারেটর কোম্পানিতে ফোন দিই, ওয়েটিংয়ে থাকতে হয় 10 মিনিট। তারপরে তারা প্রবলেমটা শোনার পরে একটু সময় দিন, এটা বলে রাখবো আরও 2 মিনিট। অ্যাট এ টাইম মানে লাস্টের দিকে দেখা যাচ্ছে যে অনেক সময় ফোনটা কেটেও যায়, আবার আমাকে শুরুর থেকে শুরু করতে হয়। তো এই ধরনের সিস্টেমটা যদি আরও ইজি করা হতো, যে আমি ফার্স্ট মানে নকেই আমি আমার আনসারটা পেয়ে যাচ্ছি, বা তাৎক্ষণিক কল সেন্টারে আমরা হেল্পের জন্য ফোন করি, কোনো অ্যাক্টিভিটিস কিন্তু তারা করবে না, সব আমাকেই করে নিতে হবে। এই সিস্টেমটাকে আসলে পাল্টানো যায় কি না, এবং এই যে মানদণ্ডের কথা আপনি বললেন, মানদণ্ডের মধ্যে এগুলো আনা যায় কিনা, যে একজন হেল্পের জন্য ফোন করছে তাকে যেন তার আর কোনো কাজ না করতে হয়। বুঝতে পেরেছি। জি, সজল আপনার থেকে রেসপন্সটা চাবো প্রথমে। ওকে, আমি তানভীরের প্রশ্নের উত্তরটা দিই, সেখানে একটা তথ্য দিই। সেটা হলো যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে প্রধানত মোবাইলে যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের ক্ষেত্রে এই নাম্বারটা অনেক বেশি। বাংলাদেশে এখন 5,22,00,000 ইন্টারনেট কানেকশন আছে। আমি ইউজার বলবো না, এটা হচ্ছে কানেকশন। তার মধ্যে 5 কোটির উপরে হচ্ছে মোবাইল ইউজার, আর কেবল দিয়ে কানেক্টেড খুব কম লোক, কিন্তু তারা হচ্ছে বাংলাদেশের ব্যান্ডউইথ ইউজের আসল শক্তি। এখনও পর্যন্ত মোবাইলে আমাদের খুব কম ব্যান্ডউইথ ইউজ হয়। তারপরেও এই যে প্রধান মানে বেশিরভাগ লোক যে জায়গায় আছে সেই জায়গাটাকে আমরা খুব কম অ্যাড্রেস করেছি। আমরা অ্যাড্রেস করতে শুরু করেছি লাস্ট 2 বছর, বিশেষ করে 3G আসার পর থেকে। হিটলার যে কথাটা বললেন আমি সেই কথাটা নিয়েই বলি, ব্যান্ডউইথের দাম কমালে আসলে হবে না, কমাতে হবে ট্রান্সমিশন কস্ট, কমাতে হবে সেখান থেকে ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং আদার্স যেসব ট্যাক্সেস সব আছে। গভর্নমেন্ট অনেক ফ্যাসিলিটিস তৈরি করছে, কিন্তু আনফর্চুনেটলি এই জায়গাটায় ট্যাক্সটা অনেক বেশি পড়ে যাচ্ছে। কত বাজেটও ট্যাক্স হয়েছে, ভ্যাট তো অনেক দিন ধরে আছে। আর সবচেয়ে প্রধান যে খরচ আমার যা মনে হয় সেটা হলো ট্রান্সমিশন কস্ট। ট্রান্সমিশন কস্ট লাস্ট 7 ইয়ার্সে একবারও রিভিউ করা হয়নি। এটা যদি রিভিউ না করা হয়, এটা যদি অন্য সব কিছুর সঙ্গে না কমানো হয়, তাহলে এই ব্যান্ডউইথের দাম মানে ইন্টারনেট ইউজের খরচ আসলে কমবে না, এটা এই জায়গায় থাকবে। বরং কোয়ালিটি ইন্টারনেটের পেতে হলে খরচটা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমি এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছি, সেখান থেকে আমি মনে করি যে এটা আসলে না কমে গিয়ে আরও বেড়ে যেতে পারে। সো গভর্নমেন্টের ইমিডিয়েটলি এই জায়গাটায় অ্যাড্রেস করা দরকার। হিটলার, আপনার রেসপন্স? আচ্ছা, আমি একটু বলতে পারি যে ইন্টারনেটের দাম কমানোর যে বিষয় যেটা বললেন, সেটা হচ্ছে যে সজল ভাইয়ের পর থেকে বলি, আমরা যে ইন্টারনেট ইউজ করি আমরা সেইখানে আমাদের কি কোনো ইন্টারনেট বিজনেস পলিসি আছে? আমাদের ইন্টারনেট বাণিজ্য নীতি নেই আমাদের। মানে একজন গ্রাহক কতটুকু ইন্টারনেট সে ভোগ করবে বা তার কতটুকু দরকার, এইটা তো আমি নিজেও জানি না। কারণ আজকে আমি যদি 1 GB ইন্টারনেট যদি পাই 100 টাকায়, কালকে যদি ওটা করে দেয় 40 টাকা, তাহলে আমি এখানে 5 GB ইউজ করতে চাইবো। কিন্তু এটা তো আমার মানে আমি ভোগ করছি, কিন্তু এটা আমার ডিমান্ড না। তো আর বাংলাদেশে আজ পর্যন্ত ইন্টারনেটের চাহিদা কত এটা নিয়ে কোনো গবেষণা হয়নি, ওই যে বাণিজ্য নীতিমালা না থাকার কারণে এটা হয়নি। এখন যদি বাণিজ্য নীতিমালা যদি থাকতো, তাহলে আমরা আগে করতাম যে বাংলাদেশের ব্যান্ডউইথের এখন চাহিদা কত, এইটা আমরা বের করতে পারতাম। কিন্তু আমরা উল্টার দিক দিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা 200 Gbps পাই, আর আইটিসির মাধ্যমে পাই হচ্ছে আমরা প্রায় 100-র মতো, 300 Gbps। আমরা এখান থেকে আমরা ব্যবহার করছি এখন প্রায় 136-37-এর মতো আমরা ব্যবহার করি। কিন্তু এটা আমি ভোগ করছি বলে এটা আমি বুঝতে পারছি 136 GB হচ্ছে আমার কিন্তু বাংলাদেশ কি কখনো চাহিদা নিরূপণ করেছে যে কতটুকু দরকার বাংলাদেশের? বিদ্যুতের মতো অবস্থা, যে আমরা এইটুকু ব্যবহার করি বলে বুঝি যে আমাদের এইটুকু দরকার, আমরা এইটুকু করছি। বাণিজ্য নীতিমালা থাকলে হয়তো কি, তখন আমরা আলাদা করে দিতাম যে স্কুলের জন্য এতটুকু থাকবে, মানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য থাকবে এতটুকু, তারপরে আমদানি নীতিমালা যে ইয়েগুলো থাকবে সেখানে থাকবে। একটা সেক্টরে থাকলে আমরা টোটাল একটা চাহিদা নিরূপণ করে আমরা আমাদের একটা মডিউল সেট করতে পারতাম, কিন্তু আমরা সেটা পারি না। যার ফলে হচ্ছে কি যে আমরা জানি না যে আমার আসলে দরকার কতটুকু, তাহলে দামটা কিভাবে আমি তাদের কাছ থেকে আশা করবো তারা কমাবে? সো আমাকে মানে করতে হবে, কথা বলতে হবে। ওই যে সবসময় আমরা যেটা বলি, রেইজ ইউর ভয়েস। ইন্টারনেট কোম্পানি 2004 সাল পরের থেকে মোবাইল কোম্পানিগুলো একবারও ইন্টারনেট দাম কমায়নি। দাম কমিয়েছে গত 2 বছর আগে, 2 বছর একটু সম্ভবত, যে কিছু যারা ইন্টারনেট ব্যবহার করে এরকম সংগঠনগুলোর আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু একটু করেছে, কিন্তু সেটা পরিপূর্ণ না।
ইয়েটা তো কমাই নেই আইএসপিগুলো, যার ফলে হচ্ছে কি যে ওই আমাকে আগে চাহিদাটা নিরূপণ করার জন্য আমাকে আগে ওই বাণিজ্য নীতিমালা করতে হবে। আমাদের বাণিজ্য নীতিমালা নাই, নাম্বার 1। সেকেন্ড থিং হচ্ছে আমাদের একটা ব্রডব্যান্ড পলিসি আছে, সেই পলিসিতে করা হচ্ছে 2009 সালে, পরে আর এখন পর্যন্ত হয় নাই, রিভিউ হয় নাই। তো সেইখানে এখন অনেক প্রায় 6 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা সেদিকে যাই না। এখন যে বাংলাদেশ ব্যান্ডউইথ রপ্তানি করবে বা বিদেশি লিজ দিবে, ওই বাণিজ্য ব্রডব্যান্ড নীতিমালায় কিন্তু কোথাও এটা উল্লেখ করা নাই যে মানে অব্যবহৃত, আমি উদ্বৃত্ত বলবো না, কারণ আমি তো ব্যবহার করতেছি কত সেটাই তো আমি জানি না। যে অব্যবহৃত ব্যান্ডউইথ যে আমি যে এক্সপোর্ট করছি সেইখানেও কিন্তু ওই নীতিমালায় তো কোথাও বলা নাই। এটা হচ্ছে ওই বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে আর সংসদ স্থায়ী কমিটির অনুমোদন ক্রমে একটা ইয়ে করে তারপরে করা হচ্ছে। যে আমাদের এই জন্য দরকার হচ্ছে নীতিমালা, ইন্টারনেট বাণিজ্য নীতিমালা দরকার, সেই একই সঙ্গে দরকার হচ্ছে ব্রডব্যান্ড পলিসির আধুনিকীকরণ বা মানে সাম্প্রতিকীকরণ। তাহলেই যদি আমরা এই দাম টামের বিষয়ে যদি ওখানে আমরা যেতে পারি। আমরা আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। নিটোল টাটা 3 গতে আমরা নিচ্ছি আরেকটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নিটোল টাটা 3 গতে আমরা কথা বলছি তথ্য প্রযুক্তির বিকাশ বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। সাথে আছেন দুজন বিশিষ্ট সাংবাদিক, মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল এবং হিটলার এ হালিম। জনাব সজল, আমাদের এই ই লার্নিং যেটা হচ্ছে এখন, বা যেসব প্রাইভেট ইউনিভার্সিটি বা স্কুল বা এগুলো আমরা দেখি, এখানে সবই ডিজিটালাইজড বেশিরভাগ, এবং তারা তথ্য প্রযুক্তির অনেকগুলি সেবা নিচ্ছে। একটা ক্লাসরুমে ঢুকলে বোঝা যায় যে এটা একটা মডার্ন ক্লাসরুম, এখানে ল্যাপটপের ব্যবহার আছে, ইন্টারনেটের ব্যবহার আছে, ছেলেরা হয়তো ইন্টারনেটেই তাদের হোমওয়ার্ক করে নিয়ে আসতেছে। তো এই জিনিসটা আমাদের পাবলিক স্কুল, এমনকি ঢাকার পাবলিক স্কুল বা কলেজগুলিতেও নেই, গ্রামে তো অনেক দূরের কথা। আমরা এই জিনিসটাকে কিভাবে ম্যাচ করাবো একসাথে? আপনি চমৎকার একটা জিনিস তুলে ধরেছেন সাইফুল ভাই। আমি একটু কয়েকটা দিন আগে একটু ফেরত গিয়ে বলি, যখন আমাদের দেশে এই বছরের শুরুর দিকে অনেক আন্দোলন হচ্ছিল, সংগ্রাম হচ্ছিল, অনেক স্কুল বন্ধ ছিল, তখন আমি একটা মজার অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। আমি অনেকগুলো প্রাইভেট স্কুল দেখার সুযোগ হয়েছে, যারা স্কুলে না এসে পড়াশোনা করছে, হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছে, গার্ডিয়ানের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে, স্কাইপতে ব্যবহার করে ক্লাস হচ্ছে। আমার খুবই ভালো লেগেছে। যেভাবে হোক একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা একটা নতুন জিনিস পেয়েছি। একই সঙ্গে আমার এইখানে দুঃখবোধ এই জন্য যে এই ঠিক একই জিনিসটা তো আমার গ্রামের ছেলেটা পাচ্ছে না। সো আমরা একটা জায়গায় সরকারি স্কুলও পাচ্ছে না। হ্যাঁ, আমরা একটা জায়গায় উন্নতি করতে গিয়ে আর একটা জায়গায় একটা বড় পার্থক্য তৈরি করে ফেলছি বলে আমার মনে হচ্ছে, এবং এটা আমার জন্য খুব দুঃখবোধের জায়গা। আমি কয়েকটা মাল্টিমিডিয়া ক্লাসরুম যাওয়ার সুযোগ আমার হয়েছে, আমি আগ্রহ নিয়ে গিয়েছি। খুবই আনফর্চুনেট যে সরকারি সেই সব স্কুল যেগুলোকে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করা হয়েছে সেভাবে পড়ে আছে, যেভাবে ছিল সেভাবে পড়ে আছে। আমরা দেখেছি সিলেবাসে কম্পিউটার রিলেটেড অনেক ম্যাটেরিয়ালস যোগ করা হয়েছে, ছেলেমেয়েরা পড়ছে, তারা জানছে মাউস, কম্পিউটার, প্রিন্টার, কিন্তু কোনটার কাজ কি তারা সেটা শিখতে পারছে না, হাতে কলমে তারা শিখতে পারছে ঢাকার সেই ছেলেটা বা সেই মেয়েটা যার এইগুলো অ্যাফোর্ড করার সুযোগ আছে। সো আমার কাছে মনে হয়েছে যে একটা বড় পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। সরকার যদি এই জায়গাটায় আরেকটু নজর দেয়, সরকারকে সবসময় খরচ করতে হবে তা না, এটা অনেকভাবে করা সম্ভব। যদি গভর্নমেন্ট একটা সিএসআর পলিসিও করে এবং লোকজনকে কর্পোরেট হাউসগুলোকে একটু বাধ্য করে, সবসময় বাধ্য না, তাকে বলে দিলেই হয় যে তুমি এই কাজটা করো, তুমি এই জেলাটা করো, তুমি এই এলাকাটা করো, তাহলে আমার মনে হয় যে এই গ্যাপটা অনেকখানি দূর হয়ে যাবে। আমি খুবই আশাবাদী যে মানুষ, এবং আমি আশা করি সেই কাজটা করবে গভর্নমেন্ট। হিটলার, এই যে গ্রামের স্কুলে বা কলেজে আমরা কোনো ধরনের ডিজিটাল পদ্ধতি নিয়ে যেতে পারছি না, এটা কি ইফেক্ট আনতে পারে আমাদের? মানে প্রথমত হচ্ছে যে আমরা মানে পরিষ্কারভাবে আমরা একটা গ্রাম এবং শহরের শিক্ষার্থীদের মধ্যে একটা ডিজিটাল বৈষম্য তৈরি করছি। মানে সে ধারণা করতে, সে জানছে যে সে গ্রামে থাকে বলে সে কম্পিউটারের সুযোগটা পাচ্ছে না, যে শহরে থাকে সে স্কুল থেকেই হয়তো পাচ্ছে, হয়তো তার বাবা আছে বা আছে, কিন্তু গ্রামের একটা ছেলে ল্যাপটপ দেখতে গেলে বা কম্পিউটার দেখতে গেলে হয় স্কুলে যেতে হবে, না হলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার যেতে হবে, তারপর সে দেখবে, যদি তার মানে ওই আর্থিক সামর্থ্যর বাইরে সে যদি থাকে। তো সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, যে কিছু আমাদের একটা মোবাইল কোম্পানি যেটা করেছে সেটা হচ্ছে অনলাইন স্কুল করেছে, যে ঢাকায় বসে
মানে টিচার ঢাকায় বসে পড়াবে, ও গ্রাম স্কুলে বসে সেই একই পাঠটা সে নিবে। সেটার মাধ্যমে একটা সমাধান আসতে পারে, কিন্তু এটা খুব সাময়িক একটা মানে সমাধান। কিন্তু আমার মানে মূল কনসার্নটা যেখানে পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে সরকার সম্প্রতি খুব সুকৌশলে এই বৈষম্যটা আরও বড় করার জন্য একটা উদ্যোগ নিয়েছে। সেটা হচ্ছে যে আমাদের দেশে তথ্য প্রযুক্তি পণ্য মানে কম্পিউটার ছিল আগে মানে ভ্যাট ট্যাক্স ফ্রি বা শুল্ক বলতে পারি। এই বাজেটের পরের থেকেই সরকার একটা মানে একটা NBR জাতীয় রাজস্ব বোর্ড একটা এসআরও জারি করে কম্পিউটারের উপর 4% ভ্যাট আরোপ করেছে। এবং সেইটা আমাদের দেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট যেটা বাংলাদেশ কম্পিউটার সিটি, সেখানে প্রতিটা ব্যবসায়ীর কাছে পাঠানো হয়েছে যে এখন থেকে কম্পিউটার বিক্রি করলে ক্রেতাদের কাছ থেকে 4% ভ্যাট নেবে। তা ধরা যাক একটা ল্যাপটপের দাম 50,000 টাকা, সে 50,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ নিতে যাচ্ছিল, মানুষ তো দিন দিন ওটাকে কমাবে। 50,000 টাকা ল্যাপটপ কিনতে গিয়ে তাকে আরও 2,000 টাকা এক্সট্রা ভ্যাট দিতে হচ্ছে, তার কম্পিউটার দাম হয়ে গেলে 52,000 টাকা। তো কোথায় কমাবো, সেখানে আরও 2,000 টাকা বাড়লো। ওই 2,000 টাকা দিয়ে সে কী কিনতে পারতো? হয়তো একটা অ্যান্টিভাইরাস কিনতো, সাথে ওটা একটা ইউপিএস হয়তো কিনতো যে তার কম্পিউটার সুরক্ষার জন্য, সেটা পাচ্ছে না। তাহলে কী হলো? আমার খরচটা বেড়ে গেল। গ্রামের একটা মানুষের কাছে ওই জিনিসটা তো আরও 2,000 টাকা তো অনেক বেশি। সে হয়তো অনেক সঞ্চয় করে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসে সে হয়তো ওই টাকা দিয়ে নিচ্ছে। সো এইটা আমার এখান থেকে আগে প্রত্যাহার করতে হবে এটা। তাহলে হবে কি, একটা জায়গায় দাঁড়ালো যে হ্যাঁ 50,000 টাকার মধ্যে থাকলো, সেইখান থেকে ব্যবসায়ীরা আরেকটু হয়তো যদি কমায়, সেই একটা উদাহরণ হতে পারে। আর হচ্ছে যে আমি দেখেছি কয়েকটা গ্রামের স্কুলে এরকম যে কম্পিউটারগুলো যেখানে থাকে সেখানে হচ্ছে কভার দিয়ে ঢাকা থাকে, ওই রুমে যাওয়া যাবে না, স্যান্ডেল পরে যাওয়া যাবে না, তারপরে হয়তো কার্পেট বিছাতে হবে। কম্পিউটারের সাথে কি স্যান্ডেলের কী সম্পর্ক? কারণ ওই যে শিক্ষক যে প্রশিক্ষণটা নিয়ে গেছে তাকে আসলে ওইভাবে বোঝানো হয়েছে, সে ওইভাবে রাখে। এভাবে করলে হবে না, তো এটা করলে ওপেন করে দিতে হবে। স্কুলে থাকবে, স্টুডেন্টরা যাবে, দেখবে কোনটা মাউস, সে দেখবে মাউস দিয়ে মাউসটা আসলে ইঁদুর নাকি এটা আসলে কম্পিউটার দিয়ে যে সে ইনপুট দিচ্ছে, ওখানে কোনো ফাইল খুলছে সেখানে সে সেভ করতে পারছে, এইগুলো তাকে শেখাতে হবে। এই বৈষম্য যতদিন না দূর না হবে ততদিনই হবে না। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ঢাকা শহরে যে ভালো ভালো স্কুলগুলোতে ভর্তি হলে ল্যাপটপ দিয়ে দিচ্ছে শিক্ষার্থীদেরকে, স্কুল বা কলেজে দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমি মনে করি যে মানে এই যে সজল ভাই যেটা বললো CSR প্রজেক্ট, গ্রামে এটা সম্ভব না ওইভাবে দেওয়া। বড় বড় কর্পোরেট হাউসগুলো, ব্যাঙ্কগুলা, মোবাইল কোম্পানিগুলা এই উদ্যোগটা নিতে পারে যে ঠিক আছে আমরা গ্রামের স্কুলগুলোতে মানে আমাদের একটা ছিল যে OLPC মানে ওয়ান ল্যাপটপ পার চাইল্ড, এরকম একটা ছিল। আমরা সেখানে না পারি, চাইল্ড আমরা ল্যাপটপ দিতে না পারি, আমরা একটা স্কুলে 5টা বা 10টা একটা ল্যাব তৈরি করে দিতে পারি যে আজকে ক্লাস 6-এর বাচ্চারা এখানে শিখবে, কালকে 7-এর বাচ্চারা, সপ্তাহে 1 দিন বা 2 দিন তারা নিতে পারে। সেক্ষেত্রেও এভাবে মানে একটা সমাধান আসা যেতে পারে বলে মনে করি। আমরা দর্শকদের কাছে কিছু প্রশ্ন নিয়ে নিই। ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে যে গ্রামে এবং শহরের যে বৈষম্যটা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, যেহেতু গ্রামে শিক্ষার হার কম এবং তারা তথ্য প্রযুক্তিতে পিছিয়ে, তাহলে সেই ক্ষেত্রে গ্রামের জন্য আলাদাভাবে ইন্টারনেটের মূল্যটা কমানো যায় কিনা। সেই সাথে আরেকটি প্রশ্ন, যারা পড়াশোনা করছে বা কিছুটা সুযোগ পাচ্ছে স্কুল থেকে তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান নেওয়ার, তারা স্কুলে গিয়ে কি দেখা যাচ্ছে যে তাকে শিক্ষা দেবে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন কোনো শিক্ষক গ্রামের অধিকাংশ স্কুলেই পাওয়া যাচ্ছে না। যদিও 2-1 পাওয়া যায় বা নিয়োগ হয়, সেক্ষেত্রে স্বজনপ্রীতি বা দুর্নীতির একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা যে ইন্টারনেটের মূল্যটা গ্রামের জন্য আলাদাভাবে কমাবে এবং শিক্ষক যারা তথ্য প্রযুক্তি সম্পন্ন সেরকম দেখে বুঝে শুনে নিয়োগ দেবে গ্রামের জন্য বিশেষ করে আলাদা করে? এই ব্যাপারে কিছু বলবেন। আমাদের আজকের আলোচ্য বিষয় তথ্য এবং প্রযুক্তি। অন্যান্য কান্ট্রিতে যেমন কিছুদিন আগে আমেরিকায় বিজ্ঞানভিত্তিক যে অনুষ্ঠান ছিল, যে সমুদ্র থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদনে অগ্রগতি করা যায়, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে 15 বছরের এক নারী। কিন্তু আমাদের দেশে এরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এক্ষেত্রে আমরা এ ধরনের কেন কল্পনা করতে পারি না যে আমাদের শিশুরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরকম বিজ্ঞানের দিক থেকে অনেক এগিয়ে যাবে? এ ব্যাপারে সরকারের পদক্ষেপ কি? যেখানে আমাদের দেশ স্বল্পোন্নত দেশ বলা যায়, সেক্ষেত্রে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ বা ইন্টারনেট এগুলা সুলভ না। সেক্ষেত্রে আমরা কি পারি না যে কম্পিউটার শিক্ষাটা বাধ্যতামূলক করা, স্কুল কলেজের সকল ছাত্রছাত্রীদের মধ্যে এটা বাধ্যতামূলক করা? এক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নিবে বা নিচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ইন্টারনেট উন্নয়নের জন্য
ওয়াইফাই কানেকশন করা যায় কিনা প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিতে, এইসব কী পদক্ষেপ নিচ্ছেন? আমার কোশ্চেন হচ্ছে মানে শহরে অভিমুখী যারা, তারা দেখা গেছে যে অনলাইন বিজনেস করতেছে, ঠিক আছে, তারা নিজেদেরকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেছে এবং তারা গেইন করতেছে। গ্রামে এমন অনেক লোকজন আছে যারা হস্তশিল্প কুটির শিল্পে অনেক ভালো, দেখা গেছে যে তারা এই খাতে বিনিয়োগও করতে পারতেছে না এবং মানে কোনো উৎসাহ পাচ্ছে না, আস্তে আস্তে তারা বিলীন হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মানে ডিজিটাল বাংলাদেশের পক্ষ থেকে সরকারের কি ভূমিকা? হিটলার, আপনার থেকে শুরু করি, বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন পেলাম যে গ্রামের দামে ইন্টারনেট, এরকম একটা প্রশ্ন ছিল। তা আপনি তো সেই আবাসে বৈষম্যের দিকেই গেলেন। আমরা যে বৈষম্যের বাইরে যেতে চাচ্ছি, যে মানে শহর এবং গ্রাম, হ্যাঁ সব জায়গায় সমান, আপনি গ্রামের দামে কম চাইবেন, তাহলে ঢাকা ছেলেটা সে যতই সুবিধাপূর্ণ হোক না কেন, ঢাকায় কি আন্ডার প্রিভিলেজড কেউ নাই? তা সেও তো একই বৈষম্যের শিকার হবে। তা না করে বরং এটা করা যেতে পারে যে ইন্টারনেটের দাম কমান, আমরা সম্মিলিতভাবে একটা আওয়াজ তুলতে পারি, সেটা একটা করা যেতে পারে। আমি ওইটার পক্ষে না যে গ্রামের কম দাম, আপনি ইন্টারনেটের দাম যদি কমিয়ে দেন, সে তার সাধ্যমতো এটা ব্যবহার করবে, সেটা একটা। আরেকটা হচ্ছে কি যেন বলো, ফ্রি ওয়াইফাই, মানে হ্যাঁ, একটা গভর্নমেন্ট, আমি যত জানি সরকারের একটা উদ্যোগ আছে আইসিটি বিভাগের, সেটা হচ্ছে 2016 সালের মধ্যে সারা দেশে 1 লাখ হট স্পট তৈরি হবে ফ্রি ওয়াইফাই। ওখানে একটা রেঞ্জ থাকবে, ওই রেঞ্জের মধ্যে মানুষে ফ্রি ওই ওয়াইফাইটি ইন্টারনেট ইউজ করবে, সেটা একটা। আর আরেকটা আমি বলি যে এই বিজ্ঞান শিক্ষা ব্যাপারে একটু এলো, আমি কিছুদিন বিজ্ঞান নিয়ে কাজ করেছিলাম, সেই অভিজ্ঞতা থেকে বলি যে বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করা যাচ্ছে না শুধুমাত্র মানে উপযুক্ত বিজ্ঞান শিক্ষকের অভাবে। যিনি আপনাকে পড়াবেন তিনি যদি আপনাকে খুব মানে মজা করে আন্তরিকতার সাথে এবং মানে বিশ্ব দরবারে চোখ খুলে দিয়ে যদি আপনাকে পড়াতে না পারেন, তাহলে সেই বিজ্ঞান শিক্ষা আমাদেরকে বিজ্ঞান বিমুখতার দিকে নিয়ে যাবে। কারণ ওই বলা হয় যে বিজ্ঞান শিক্ষা একটি নিরস সাবজেক্ট, কিন্তু বিজ্ঞানের মধ্যে রসায়ন বলে তো সাবজেক্টই আছে একটা। কিন্তু কথা হচ্ছে যে আপনি সেই রসটা নেবেন কিভাবে, যদি আপনাকে সেই একজন মানে ওইটা দিতে না পারেন, তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, উপযুক্ত বিজ্ঞান শিক্ষক এবং প্রচুর পরিমাণে বিজ্ঞান শিক্ষক তৈরি করতে হবে। এর সম্পর্কে জাফর ইকবাল স্যার একটা কথা বলেন যে আমরা বিজ্ঞান বইগুলো ওইভাবে তৈরি করতে পারছি না, যে শুধু মানে যে পাঠ্য বইটা সেটা অনেক খটোমটো থাকে, সেখান থেকে যদি একটা সাপ্লিমেন্টারি বই যদি তৈরি করতে পারি খুব মজা করে বুঝিয়ে, তাহলে হতে পারে। সেই জন্যে আরেকটা হচ্ছে আমাদের স্কুলগুলোতে, মানে আমি গ্রামের কয়েকটা স্কুলে, অনেকগুলো স্কুলে, আমার স্কুলেও দেখেছিলাম যে ল্যাবগুলো থাকে খুব মানে একটা অন্ধকার একটা জায়গায়, স্যাঁতস্যাঁতে একটা রুম থাকে, মানে লাইটও খুব টিম করে জ্বলে। কেন স্যার টিচাররা এটা করে জানি না, যদিও আজ থেকে 20 বছর আগের ওটা দেখেছিলাম। স্কুলে গিয়ে দেখেছি রুমটা একটু ভালো হয়েছে, কিন্তু লাইট নাই, ওই আলমারিগুলো সেই তখনকার খোলা হয় কি হয় না। তাই এইটা টিচাররাও ঠিক মতো ওইগুলো বের করে যে আপনাকে যে দেখাবে, মানে বায়োলজিক্যাল এগুলো যে দেখাবে সেভাবে দেখে না, টিচারদেরও অত বেশি না। এই জন্য গ্রামে যতটা মানে এই প্রকোপটা গ্রামে আরও বেশি, শহরে তাও একটু কম, যে সব ওই বিজ্ঞান শিক্ষার ইয়েটা আছে। তা এই কিছু বৈষম্য আছে, এগুলো যদি গভর্নমেন্ট ওই উদ্যোগগুলো নেয়, ভালো শিক্ষকের জন্য প্রশিক্ষণ দিয়ে, ভালো বই তৈরি করে, ভালো মানে কন্টেন্ট তৈরি করে, যে একটা সাইট আছে যে শিক্ষক.com, এখন একটা ওয়েবসাইট আছে রাগিব হাসানের তৈরি করা, সেখানে গিয়েও মানুষ নিতে পারে। ইউটিউবে সালমান খানের গণিত শিক্ষার ইয়ে আছে, সেগুলোও মানুষ দেখতে পারে। কিন্তু এগুলো দেখতে গেলে তো স্কুলে ওই রকম মানে আমার ডিভাইস থাকতে হবে, যে ডিভাইসগুলো দেখাবে। সো একটার সাথে একটা কানেক্টেড। ওই ডিজিটাল বাংলাদেশ করতে গেলে ওই বিজ্ঞান শিক্ষার দিকেও জোর দিতে হবে। তা না হলে শুধু ওই আমরা ইন্টারনেট আজ এই করলাম কাল সেই করলাম, এটা বললে হবে না। আমরা আগে যাবো রুট থেকে ঘুরে যদি আসি, তাহলে সবাই সমপরিমাণ সুবিধা পাবে। সজল, আমি একটু ধরে বলতে চাই, তানবীরের জায়গা থেকে বলি। তানবীর যেটা বলেছেন যে স্কুলে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা, ইতিমধ্যে সেটা হয়ে গেছে। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন জানবেন, মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক হয়েছে। নিম্ন মাধ্যমিক বা প্রাইমারিতে গভর্নমেন্টের টার্গেট হচ্ছে 2021 সাল পর্যন্ত সময় নিয়ে করা, সেটা হতে যাচ্ছে। আর হচ্ছে আপনি ব্যান্ডউইথ ইউজেজের কথা বলেছিলেন। আর এই এক্সিস্টিং সিচুয়েশনে আমার পরামর্শ হচ্ছে ছোট ভলিউমের ব্যান্ডউইথ না নিয়ে একটু বড় ভলিউমে নেওয়া, তাহলে আপনার জন্য খরচটা অনেক কমে আসবে। যত ছোটতে যাবেন আপনি, খরচটা তত বেশি হয়ে যাবে। আপনি একটু বড় ভলিউমে নিলে খরচটা কমে আসবে। তবে এইখানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের এখনও যে ব্যান্ডউইথ ব্যবহারের যে প্যাটার্ন, এখনও আমরা
পার ক্যাপিটা ব্যান্ড ইউজ হচ্ছে আমাদের 1 kbps এর নিচে। এটা আমাদের জন্য খুবই আনফরচুনেট যে যে আমি সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করতে চাই না, ওরা অনেক দূরে, আমরা ইন্ডিয়ার চেয়েও অনেক নিচে আছি। ইন্ডিয়াতেও 2012 সালে পার ক্যাপিটা ব্যান্ডউইথ ইউজেস ছিল 1 kbps, এখন সেটা 15-16তে চলে গেছে। আমরা সেখানে এখনও 1-এর নিচে আছি। আমরা যদিও 6 বছর পার করে ফেলেছি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে, আর সামান্য একটু দূরে আছি। আমি আশা করি সে সময়ের মধ্যে হয়ে যাবে। মিজানুর যেটা বলছিলেন সেখানে আমার কথা হচ্ছে যে গ্রামের জন্য কম দামে দেওয়া, আমি তো মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি দেওয়া উচিত। আমাদের সাবমেরিন কেবল কোম্পানির ব্যান্ডউইথ ক্যাপাসিটি 200 Gbps, সেখান থেকে এখন অনেক দাম কমানোর পরেও ব্যবহার হচ্ছে মাত্র 43 Gbps, বাকিটা আনইউজড পড়ে থাকছে। ইন্ডিয়াকে তো আমরা রপ্তানি করছি, ওটা ঠিক আছে, ওখান থেকে আমাদের অনেক টাকা আসবে, কিন্তু এরপরেও যতটা আছে ততটা আমরা তো ফ্রিও দিতে পারি বিভিন্ন স্কুলে। সব স্কুল না হোক, অন্ততপক্ষে সিলেক্টিভ স্কুল কলেজ আমরা সেখানে ফ্রি করে দিতে পারি, যাতে ছেলেমেয়েরা ব্যবহার করে এবং তারা তৈরি হয়। আমি ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহারের ক্ষেত্রে আরেকটা ট্রেন্ড বলি বাংলাদেশে, সেটা হলো যে অলমোস্ট ফেসবুকের ইউজার সবচেয়ে বেশি। আমরা প্রোডাক্টিভ কাজে কম ব্যবহার করি ইন্টারনেট। এইটার জন্য যারা ব্যবহার করে তাদের দায় না, দায়টা এ টেবিলের এদিকে যারা পলিসি তৈরি করেন, যারা কন্টেন্ট ডেভেলপমেন্ট করেন, তাদের দায় এটা, যে তারা ইউজারকে সেই রকম কন্টেন্ট দিতে পারে না যাতে সে প্রোডাক্টিভ কাজে নিজেকে ব্যস্ত রাখে, সে ইনোভেটিভ কিছু করে। এবং সেটা যদি সেই ইনোভেটিভ কিছু করা, প্রোডাক্টিভ কিছু করা মোবাইল দিয়ে খুব খুব টাফ, এটা করতে হবে পিসিতে, ল্যাপটপে, ডেস্কটপে। সো কেবল কানেকশন ইজ এ মাস্ট, এবং সেটা ছাড়া আসলে এই কোয়ালিটি ব্যান্ডউইথ ইউজেস হবে না, পার ক্যাপিটা ব্যান্ডউইথ ইউজেসের নাম্বারও বাড়বে না, এবং ইউজেস না বাড়লে সম্ভবত দামটাও ওই জায়গায় থেকে যাবে। সো আমি কোনোটার সঙ্গে মানে আমি মনে করি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সংযুক্ত, এটা একটা থেকে আরেকটা এইভাবে করে করে তৈরি করতে হবে। এবং তারপরেও আরেকটা পয়েন্ট আমার একদম বলতে ইচ্ছে করছে, সেটা হলো যে আমরা যেটা বলছিলাম যে প্রচুর ব্যান্ডউইথ আনইউজড রয়ে গেছে সাবমেরিন কেবলে, লোকাল মার্কেটের চেয়ে কম দামে আরও বিভিন্ন দেশে এক্সপোর্টের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। আমারও একটা স্টোরি করার কয়েকদিন আগে সুযোগ হয়েছে যে লোকাল মার্কেটের চেয়ে একদম 70% কম দামে একটা ব্যান্ডউইথ এক্সপোর্ট করার চেষ্টা গভর্নমেন্ট করছে। এই কোম্পানিগুলোর এই হঠকারী ডিসিশন থেকে সরে আসতে হবে, তাদের দেশ নিয়ে ভাবতে হবে, দেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবতে হবে। শুধু ওই কোম্পানি কেন্দ্রিক ভাবলে হবে না, ভাবতে হবে 16 কোটি মানুষকে নিয়ে, তাহলেই একটা বড় ধরনের চেঞ্জ আসা সম্ভব বলে আমি মনে করি। সজল, আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে আমরা ব্যাক অফিসের কথা বা ফ্রিল্যান্স অ্যাসাইনমেন্টের কথা শুনেছি, এবং শুনেছি যে মিলিয়ন ডলার্স নাকি ইনকাম হচ্ছে, কতটুকু মানে এর মধ্যে সত্যতা আছে? হ্যাঁ, আমি নিজেও দেখেছি যে আমাদের প্রচুর ছেলে মেয়ে এখন প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের পাবলিক ইউনিভার্সিটি, অনেক ছেলেমেয়েরা কাজ করছে এবং তারা আসলেই অনেক ডলার আর্ন করছে দেশের জন্য, কিন্তু সেটা আমরা আসলে অ্যাকাউন্টের মধ্যে ঢোকাতে পারছি না নানা কারণে। কারণ সেগুলো বাংলাদেশের এই টাকাটা ট্রাভেল করে বৈধ পথে আনার সুযোগটা কম এখনও পর্যন্ত, আমাদের এখনও বৈধ সুযোগটা হয়নি, আশা করি খুব অল্প দিনে হয়ে যাবে। সেই নাম্বারটা অনেক বড় নাম্বার, মানে বলা সম্ভব না যে সেটা কত, কিন্তু আমরা মনে করি সেই নাম্বারটা অনেক বড়। হিটলার সরকারি আইসিটি প্রোগ্রামগুলির মাধ্যমে অনেকগুলি প্রোগ্রাম নিয়েছে, অনেকগুলি প্রজেক্ট আছে। এমপ্লয়মেন্ট জেনারেশনে এই প্রোগ্রামগুলি এমপ্লয়মেন্ট সেক্টরে কতটুকু হেল্প করবে, মানে কীরকম এমপ্লয়মেন্ট জেনারেট করবে, কতটুকু চাকরির ব্যবস্থা হতে পারে? আচ্ছা, এটা বলার আগে একটা বলতে পারি যে মানে গভর্নমেন্ট তো তার মতো করে উদ্যোগ নেয়, সেটা হচ্ছে যে তারপর পাশাপাশি আমরা এখন ব্যক্তিগত উদ্যোগেও অনেকে এখন উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি আউটসোর্সিংয়ের দিকে যেতে পারেন। আউটসোর্সিং মানে সেটা হচ্ছে এখন তো আউটসোর্সিংয়ে ওয়েব ডেভেলপমেন্ট, আর ওদিকে হচ্ছে গ্রাফিক ডিজাইন, আর সাথে হচ্ছে ডিজিটাল মার্কেটিং মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং, আর একটা হচ্ছে ওইদিকে এসইও। তো এইগুলো যারা শিখছে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবে এগুলো করে। আর ওদিকে হচ্ছে যে সরকার যে উদ্যোগগুলো নেয়, বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম নেয় শিক্ষার্থীদেরকে। কয়েকদিন আগে আমরা দেখলাম যে উড়িষ্যাতে দেখতে পাঠালো তারা সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসে, কিন্তু এইগুলো হচ্ছে যে একটা শুধু প্রসারী প্রভাব ফেলবে আমাদের এই খাতে। এবং আমি মনে করি এই প্রশিক্ষণগুলো আরও বেশি মাত্রায় বাড়ানো উচিত। সজল কি বলতে চাচ্ছেন? আমি যেটা মনে করি যে এই যে গভর্নমেন্টের দায়িত্বের কথা বললাম, সেই দায়িত্বটা শুধু আইসিটি বা টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির না, সামগ্রিকভাবে সরকারের সকল মন্ত্রণালয়ের। বিশেষ করে আমি মনে করি প্ল্যানিং কমিশন যদি সরকারের নেক্সট সমস্ত প্ল্যানের মধ্যে
আইসিটিকে কিভাবে, টেলিকমকে কিভাবে সরকারের কাজের মধ্যে যুক্ত করা যায়, সেই কাজটা যদি তারা শুরু করেন তাহলে এটা ম্যাসিভলি ছড়িয়ে পড়বে। মানে আমি এই জায়গাটায় একটা বড় পরিবর্তন দেখতে চাই। সজল জাহিদ, জনাব হিটলার এ রহিম, দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের দেশ অনেকটা এগিয়ে যাক এই আশা ব্যক্ত করেই আজকে 3 গ শেষ করব। 3 গতে স্টুডিও দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নাম্বারে। 3 গতে আমরা কথা বলি দেশের গণতন্ত্র চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে। 3 গ দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।